শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। চলো তো ওই তামাকের দোকানটায় গিয়ে জিজ্ঞেস করি ও বাড়িতে কারা এত কাঁদছে। চলো। ওই বাড়িতে কি হয়েছে? নন্দর পা তো। আর নন্দ, সে তো আজ ভোরবেলায় মারা গেছে। সে কি? তাকে দাহ করতে নিয়ে গেছে। কি করে? আর বলবেন না, ওর তো ধনুষ্টঙ্কার হয়েছিল। নন্দর বাপ ডাক্তার আনতে চেয়েছিল, কিন্তু নন্দর মা ছেলেকে ভূতে পেয়েছে ভেবে ওঝা ডেকে কাল সারা দিন রাত মন্তর পড়িয়েছে। কাল সমস্ত রাত নন্দর গায়ে সে ওঝা ছ্যাঁকা দিয়েছে, তাকে মেরেছে আর মন্তর পড়েছে। আমাকে কেউ খবর দিলে না? আপনাকে খবর দেওয়ার কথা নন্দ বলেছিল, কিন্তু আপনি পাছে ডাক্তার ডেকে এনে চিকিৎসা করান, সেই ভয়ে নন্দর মা কিছুতেই আপনাকে খবর পাঠাতে দেয়নি। চলো বিনয়। কি মূঢ়তা, আর তার কি ভয়ানক শাস্তি! এই মূঢ়তাকে পাশে সরিয়ে রেখে তুমি নিজে এর বাইরে আছো মনে করে সান্ত্বনা লাভ করো না বিনয়। এই মূঢ়তা যে কত বড়, আর শাস্তি যে কতখানি। একেবারেই না। কজনই বা শিক্ষিত লোক আছে দেশে? ঠিক তাই। চারদিকের হীনতার মাঝখানে বসে অল্প লোক বই পড়া বিদ্যার জোরে নিজেকে কখনোই বাঁচিয়ে রাখতে পারে না বিনয়। কিন্তু এমন দেশজোড়া অশিক্ষার সামনে নিজের বিশ্বাসকে সোজা রাখা কম কঠিন নয়। কিন্তু নিচের লোকেদের নিষ্কৃতি না দিলে কখনোই তোমাদের যথার্থ নিষ্কৃতি নেই। সমস্ত জাত মিথ্যার কাছে মাথা বিকিয়ে রেখেছে। দেবতা, অপদেবতা, পেঁচো, হাঁচি, বৃহস্পতিবার, ত্রহস্পর্শ, ভয় যে কত তার ঠিকানা নেই। না বিনয়, না না, ওই ভূতের ওঝার মার আমার গায়ে, আমার সমস্ত দেশের গায়ে লাগছে। তাহলে এই ঘটনাটাকে আমি কিছুতেই ছোট ঘটনা বলে অবহেলা করতে পারবো না বিনয়। কিন্তু এর প্রতিকার কি? দুর্গতি চিরস্থায়ী হতে পারে না। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। গোরা প্রতিদিনই সকালবেলায় পাড়ার নিম্ন শ্রেণীর লোকেদের ঘরে নিতান্তই দেখা সাক্ষাৎ করার জন্য যেত। গোরাকে তারা দাদা ঠাকুর বলে ডাকত। এই পাড়ারই এক ছুতরের 22 বছরের ছেলে নন্দ ছিল গোরার সর্বপ্রধান ভক্ত। সব রকমের খেলায় ব্যায়ামে নন্দ সকলের সেরা ছিল। আর এই জন্য ছুতোর কামারের ছেলেদের সঙ্গে ভদ্র ছাত্রদের একসঙ্গে মিলিয়ে গোরা যে ক্রিকেটের দল বানিয়েছিল, সে দলের দলপতি বলে সকলেই নন্দকে স্বীকার করেও নিয়েছিল। তা এই নন্দর পায়ে কয়েকদিন আগে একটা বাটালি পড়ে গিয়ে ক্ষত হওয়ায় সে খেলার মাঠে কয়েকদিন আসতে পারেনি। একটু বেলা করে উঠেও বিনয়কে সঙ্গে নিয়ে তার খোঁজ নিতেই ছুতোর পাড়ায় গিয়ে উপস্থিত হলো গোরা। ওখান থেকে দুজনে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে পড়তেই দেখল এক বাঙালি বাবু তার জুড়ি গাড়ি নিয়ে রাস্তার মাঝখান দিয়ে ঝড়ের গতিতে যেতে গিয়ে ঝাঁকা মাথায় এক বৃদ্ধের গায়ের ওপর একেবারে হুমড়ি খেয়ে এসে পড়ল। ঝাঁকার জিনিস সব মাটিতে পড়ে যেতেই গোরা রেগে অগ্নিগর্ভ চলে গেল। এই থামাও, থামাও গাড়ি, থামাও, আমি বলছি থামাও গাড়ি। এই তুমি 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 ওঠো ওঠো ওঠো। লাগেনি তো? বাবু, এসব ফল, রুটি, মাখন নিয়ে সাহেবের কাছে যাচ্ছিলাম। আচ্ছা দেখি কি হচ্ছে এখানে সব। তুলে দিচ্ছি। সবাই নীরব দর্শক। আরে পড়ে থাকে। আপনি কেন ভাবা যাচ্ছে না। কষ্ট করছেন বাবু? এ আর কোনো কাজে লাগবে না। শোনো, যা লোকসান গেছে সে তো তোমার সইবে না। চলো আমাদের বাড়ি চলো, আমি পুরো দাম দিয়ে সমস্ত কিনে নেব। কিন্তু বাবা, একটা কথা তোমাকে বলি, তুমি কথাটি না বলে যে অপমান সহ্য করলে, আল্লাহ তোমাকে এই জন্য মাফ করবেন না। যে দোষী, আল্লাহ তাকেই শাস্তি দেবেন, আমাকে কেন দেবেন? যে অন্যায় সহ্য করে সেও দোষী। মনে রেখো, ভালো মানুষই ধর্ম নয়, তাতে খারাপ মানুষদের প্রশ্রয় দেওয়া হয়। সেখান থেকে গোরাদের বাড়ি কাছে নয় বলেই গোরা সেই মুসলমানকে বিনয়ের বাসায় নিয়ে গেল। সেখানে তাকে টাকা দিয়ে তার লোকসান মিটিয়ে দুজনে এবার গোরাদের বাড়ির উদ্দেশ্যে বেরোলো। কাছাকাছি আসতেই দেখল
পথের দিকে তাকিয়ে বাড়ির দরজার কাছে মহিম দাঁড়িয়ে আছে। দুই বন্ধুকে দেখেই মহিম বলে উঠল, বলি ব্যাপারখানা কি? কাল তো তোমাদের সমস্ত রাত না ঘুমিয়েই কেটেছে। যাও বিনয়, নাইতে যাও। হ্যাঁ, দেখো গোরা, তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা একটু বিবেচনা করে দেখো। বিনয়কে যদি তোমার অনাচারী বলে সন্দেহ হয়, তাহলে আজকালকার বাজারে হিন্দু পাত্র পাবো কোথায় বলো? নিজের মেয়ে থাকলে বুঝতে আমার জ্বালাটা কি। বিনয় বোধহয় আপত্তি করবে না। শোনো কথা, বিনয়ের আপত্তির জন্য কে ভাবছে? তোমার আপত্তিকেই তো ভয় পায় ভাই। তুমি তুমি একবার নিজের মুখে বিনয়কে অনুরোধ করো, আমি আর কিচ্ছু চাই না। গোরা অবসরে বিনয়কে বলল, শশীমুখীর সঙ্গে তোমার বিয়ের জন্য দাদা খুব বলছেন, এখন তুমি কি বলো? আগে তোমার কি ইচ্ছে সেটা বলো। আমি তো বলি, মন্দ কি? কিন্তু আমরা দুজনের কেউ বিয়ে করব না, এ তো একরকম ঠিকই হয়েছিল। এখন ঠিক হলো তুমি বিয়ে করবে আর আমি করব না। এক যাত্রায় পৃথক ফল কেন? আরে পৃথক ফল হবার ভয়েই তো এই ব্যবস্থা করা হচ্ছে। তোমার তুলনায় বিধাতা আমাকে একটু বেশি ভারগ্রস্ত করে রেখেছেন, তাই বাইরে থেকে তোমার ওপর বোঝা চাপিয়ে দিচ্ছি। এইভাবে সমান করে নিয়ে তবে তোমাতে আমাতে সমান চালে চলতে পারবো। পাটখারাটি সম্বন্ধে আপত্তি নেই তো? কাজ চালানোর জন্য যে কোনো একটা কিছু হলেই হলো। গোরা যে বিয়ের প্রস্তাবে কেন উৎসাহ প্রকাশ করল তা বিনয়ের বুঝতে বাকি রইল না। পাছে পরেশবাবুর পরিবারের মধ্যে বিনয় বিয়ে করে বসে, গোরার মনে এই সন্দেহ হয়েছে অনুমান করে নিয়েই বিনয় মনে মনে হাসল। সেদিন দুই বন্ধুর মধ্যে আর কোনো কথা হলো না। কেবল জগতের ওপর সন্ধ্যার অন্ধকার পর্দা পড়লে প্রণয়ীদের মধ্যে যখন মনের পর্দা উঠে যায়, সেই সময় বিনয় ছাতের ওপর বসে সোজা আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো গোরা, একটা কথা আমি তোমাকে বলতে চাই। আমার মনে হয় আমরা ভারতবর্ষকে আধখানা করে দেখি। কেন বলো দেখি? আমরা ভারতবর্ষকে কেবল পুরুষের দেশ বলেই দেখি, মানে মানে মেয়েদের একেবারেই দেখি না। তুমি ইংরেজদের মতো মেয়েদের বুঝি ঘরে বাইরে জলে স্থলে আহারে আমোদে কর্মে সর্বত্রই দেখতে চাও, তাই না? তাতে পুরুষের চেয়ে মেয়েদেরই বেশি করে দেখতে থাকবে। না না, তুমি আমার কথাটাকে ওরকম করে উড়িয়ে দিলে তো চলবে না। যেমন তোমার কথাই আমি বলতে পারি, তুমি মেয়েদের সম্বন্ধে এক মুহূর্তও ভাবো না। দেশকে তুমি যেন নারীহীন বলে ভাবো, কিন্তু সেরকম জানা কখনোই ঠিক জানা নয়। আমি যখন আমার মাকে দেখেছি, মাকে জেনেছি, তখন আমার দেশের সমস্ত স্ত্রী লোককে সেই একই জায়গায় আমি দেখেছি এবং জেনেছি। ওটা তুমি নিজেকে ভোলাবার জন্য একটা সাজিয়ে কথা বললে মাত্র। ঘরের কাজের মধ্যে ঘরের মেয়েদের অতি পরিচিতভাবে দেখলে তাতে যথার্থ দেখা হয় না। আবার ইংরেজদের মতো? জানি জানি, ইংরেজদের সমাজের সঙ্গে কোনো রকম তুলনা করতে গেলেই তুমি আগুন হয়ে উঠবে। মানে সেটা আমি করছি না, কিন্তু এটা তো স্বীকার করতেই হবে। মেয়েরা আড়ালে থাকাতে আমাদের স্বদেশ আমাদের কাছে অর্ধসত্য হয়ে দেখো বিনয়, এই কথাটা নিয়ে আরো বেশি বকাবকি করলে সেটা নিতান্ত তর্ক হয়ে দাঁড়াবে। আমি স্বীকার করছি, তুমি সম্প্রতি মেয়েদের সম্বন্ধে যতটা সচেতন হয়ে উঠেছ আমি ততটা হইনি। অতএব এ ব্যাপারে আপাতত আমাদের মতভেদ রইল বলেই মেনে নেওয়া যাক না? আর চলি। বিনয়, তোর সঙ্গে একটু কথা ছিল, শুনে যাস। হ্যাঁ মা। শশীমুখীর সঙ্গে বিনয়, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, গোড়াই এই শুভকর্মের ঘটক। শশীমুখী মেয়ে ভালো, কিন্তু আমি তোমার মন জানি বিনয়। একটু দোমনা হয়েছ বলেই তাড়াতাড়ি এ কাজ করে ফেলছ। এত বড় একটা কাজ বাছা ছেলে মানুষই করে করো না। বিনয় আনন্দময়ীর কথাগুলো ভাবতে ভাবতে বাসায় ফিরল। আনন্দময়ীর মুখের একটা কথাও এ পর্যন্ত বিনয় অবহেলা করতে পারেনি, কিন্তু পরের দিন সকালে উঠে সে যেন একটা মুক্তির স্বাদ পেল। বিনয়ের মনে হলো এই যে গোরা তাকে সন্দেহ করছিল যে সে সমাজ ছেড়ে ব্রাহ্ম পরিবারে বিয়ে করার জন্য লুব্ধ হয়েছে, গোরার এই মিথ্যে সন্দেহের কাছে শশীমুখীকে বিয়ে করাটা সে যেন জামিনের মতো রেখে নিজেকে খালাস করে নিল। তারপরে বিনয়
পরেশবাবুর বাড়িতে নিঃসংকোচে এবং ঘন ঘন যাতায়াত করতে আরম্ভ করল। দেখতে দেখতে অল্পকালের মধ্যেই পরেশবাবুর ঘরের সকলের কাছে বিনয় একেবারে বহুদিনের আত্মীয়ের মতো হয়ে উঠল। বিকেলের চায়ের আসরে সুচরিতা মাঝে মাঝে বিনয়ের সঙ্গে গোরার মত ও জীবনের আলোচনা উত্থাপন করত, আর বিনয়ও গোরার পক্ষ নিয়ে তার মত প্রতিষ্ঠার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেত। একদিন সুচরিতা জিজ্ঞাসা করল, আচ্ছা, গৌরমোহন বাবু কি সত্যি জাতিভেদ মানেন? আপনি কি সিঁড়ির ধাপগুলোকে মানেন? ওগুলোও তো সব বিভাগ, কোনোটা উপরে কোনোটা নিচে। নিচে থেকে উপরে উঠতে হয় বলেই মানি, তবে সমান জায়গায় সিঁড়িকে না মানলেও চলে। ঠিক বলেছেন, আমাদের সমাজও একটা সিঁড়ি। এর একটা উদ্দেশ্য হলো নিচে থেকে উপরে উঠিয়ে দেওয়া, মানব জীবনকে একটা পরিণামে নিয়ে যাওয়া। রাগ করবেন না বিনয়বাবু, একটা কথা বলছি, সত্যি করে বলুন তো, এই সমস্ত কথা আপনি গৌরমোহন বাবুর প্রতিধ্বনির মতোই বলছেন, তাই না? কথাগুলো সম্পূর্ণ বিশ্বাস করে বলেছেন? আপনাকে সত্যিই বলছি, গোড়ার মতো আমার বিশ্বাসের জোর নেই। আচ্ছা, জাতিভেদের ফলটা আমাদের দেশের পক্ষে কীরকম? যাকে জাতিভেদের ফল বলছেন সেটা অবস্থার ফল, শুধু জাতিভেদের নয়। এই যেমন ধরুন, নড়া দাঁত দিয়ে চিবোতে গেলে ব্যথা লাগে, সেটা দাঁতের অপরাধ নয়, নড়া দাঁতেরই অপরাধ। আপনি সত্যি বিশ্বাস করেন ব্রাহ্মণের পায়ের ধুলোয় মানুষ পবিত্র হয়? পৃথিবীতে অনেক সম্মানিত আমাদের নিজের সৃষ্টি। আমরা আমাদের বাঁচার জন্য উপযুক্ত রাজত্ব পাওয়ার প্রয়োজনে রাজাকে অসামান্য করে গড়ে তুলি। আমাদের এই সম্মানের দাবি রাজাকে রক্ষা করতে হয়, তাকে অসামান্য হতে হয়। মানুষের সকল সম্পর্কের মধ্যেই এই কৃত্রিমতা আছে। তবে আপনার বন্ধু কিন্তু খুব সাবধানে ছোঁয়াছুঁই মেনে চলেন বলেই মনে হয়। পাছে বর্তমান হিন্দুয়ানির সামান্য কথাটাকেও অস্বীকার করলে সাধারণ মানুষ হিন্দুয়ানির বড় জিনিসের অসম্মান করে। এই জন্য গোড়া নির্বিচারে সমস্তই মেনে চলতে চায়। আমি ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনা করি যে ব্রাহ্মের সভাতেই হোক আর হিন্দুর চণ্ডী মণ্ডপেই হোক, আমি যেন সত্যকে সর্বত্রই নত শিরে প্রণাম করতে পারি। বাইরের কোনো বাধা আমাকে যেন আটক করে না রাখতে পারে। পরেশবাবু এতক্ষণ চুপ করে দুজনের কথা শুনছিলেন। তার এই কথাগুলো এতক্ষণের সমস্ত আলোচনার ওপরে যেন একটা বড় সুর এনে দিল। সে সুর পরেশবাবুর নিজের জীবনের একটি প্রশান্ত গভীরতার সুর। একদিন সুচরিতা রাতে বিছানায় এসে শোয়ার পর ললিতা তার খাটের এক ধারে এসে বসল। সুচরিতা বুঝল ললিতার মনের ভেতর বিনয়কে নিয়ে একটা কোনো কথা ঘুরপাক খাচ্ছে। সুচরিতা নিজেই কথা পারল। ললিতা, বিনয়বাবুকে কিন্তু আমার বেশ ভালো লাগে। তিনি কেবলই গৌরবাবুর কথা বলেন, সেজন্য তোমার ভালো লাগে? সেটা ঠিক, ওর মুখ থেকে গৌরবাবুর কথা শুনতে আমার ভারী ভালো লাগে। আমি যেন তাকে স্পষ্ট দেখতে পাই তখন। আমার তো রাগ হয়। কেন? গোড়া গোড়া গোড়া, দিন রাত্রি কেবল গোড়া। মানছি ওর বন্ধু গোড়া হয়তো খুব মস্ত লোক, বেশ তো, ভালো তো, কিন্তু উনিও তো মানুষ নাকি? তা তো বটে, কিন্তু তাতে সমস্যাটা কি হলো? আসলে ওর বন্ধু ওকে এমনই ঢেকে ফেলেছেন যে উনি নিজেকে প্রকাশ করতেই পারছেন না। দিদি, তুমি হাসছো? আমি কিন্তু তোমাকে বলছি, আমাকে যদি কেউ ওরকম করে চাপা দিতে চেষ্টা করতো, আমি তাকে একদিনের জন্য আর সহ্য করতে পারতুম না। এই যে সবাই ভাবে তুমি আমাকে আচ্ছন্ন করে রেখেছো, ভাবে বুঝি? সেটা সত্যি নয় বলেই কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি। আসলে সব লোককেই তার জায়গাটুকু ছেড়ে দেবার শিক্ষা তুমি বাবার কাছ থেকে পেয়েছো। বাবার সঙ্গে কি আর কারো তুলনা হয়? কিন্তু যাই বল, বিনয়বাবু ভারী চমৎকার কথা বলতে পারেন। ওগুলো ওর মনের কথা নয় বলেই অত চমৎকার করে বলেন। নিজের কথা বললে দেখতে দিব্যি সহজ কথা হতো, মনে হতো না যে ভেবে ভেবে বানিয়ে বানিয়ে বলছেন। রাগ করিস কেন?
গৌরমোহনবাবুর কথাগুলো ওর নিজের কথাই হয়ে গেছে। কেন? আচ্ছা, ঈশ্বর কি বুদ্ধি দিয়েছেন পরের কথা ব্যাখ্যা করবার, আর মুখ দিয়েছেন পরের কথা চমৎকার করে বলবার জন্যে? কিন্তু এটা তুই কেন বুঝছিস না? বিনয়বাবু গৌরমোহনবাবুকে খুব ভালোবাসেন। ওদের দুজনের মনের সত্যি মিল আছে। না না না, সম্পূর্ণ মিল নেই। গৌরমোহনবাবুকে মেনে চলা ওর অভ্যেস হয়ে গেছে, সেটা ভালোবাসা নয়। উনি জোর করে মনে করতে চান যে তার বন্ধুর সঙ্গে ওর নিজের মত মেলে, আর সেই জন্যই বন্ধুর মতগুলোকে উনি অত চেষ্টা করে চমৎকার করে বলে নিজেকে ও অন্যকে ভোলাতে চেষ্টা করেন। ওর কথা শুনলে এটা কিন্তু বেশ স্পষ্ট বোঝা যায়। আচ্ছা দিদি, তুমি বোঝনি? সত্যি করে বলো। বেশ, তোর কথাই মেনে নেওয়া গেল। তা কি করতে হবে বল? আমার ইচ্ছা করে ওর বন্ধুর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে ওকে স্বাধীন করে দিতে। তা চেষ্টা করে দেখ না ভাই। আমার চেষ্টায় হবে না দিদি, তবে তুমি একটু ইচ্ছে করলে কিন্তু সেটা হয়। ধ্যাত, গৌরমোহনবাবুর শাসনকে তোয়াক্কা না করেও উনি যে তোমার কাছে এমন করে ধরা দিতে আসছেন, তাতেই আমার ওকে ভালো লাগে। দিদি, বিনয়বাবুকে ওর নিজের ভাবে খাড়া করিয়ে দিতে হবেই কিন্তু। দিদি 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 দিদি, এই যে রে, তোর সার্কাস দেখা হয়ে গেল? তা বিনয়বাবু এলেন না বাড়িতে? আমি তো বিনয়বাবুকে ধরে আনছিলাম, কিন্তু তিনি বললেন কাল আসবেন। জানো দিদি, আমি তাকে বলেছি তোমাদের একদিন সার্কাস দেখাতে নিয়ে যেতে। তা তিনি তাতে কি বললেন? বললেন মেয়েরা বাঘ দেখলে ভয় করবে। আমি কিন্তু ভয় পাইনি দিদি। দিদি, ওকে কিন্তু আমাদের সার্কাস দেখাতে নিয়ে যেতেই হবে। কাল তো দিনের বেলায় সার্কাস হবে। ভালো তো, দিনের বেলাতেই যাব। তার পরের দিন মেয়েদের নিয়ে বিনয় সার্কাসে গিয়েছিল। তারপরে একদিন বিনয়ের সঙ্গে দেখা হলে ললিতা যেন নিরীহ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করল, আচ্ছা, গৌরমোহনবাবুকে সেদিনকার সার্কাসের কথা বলেছেন? না, এখনো বলা হয়নি। আরে বিনয়বাবু, আপনি এখানে? একটু আসুন না। উনি কোথায় নিয়ে যাবেন লাবণ্য? সার্কাসে নাকি? আমি ডাকছি আমার রুমালের চারধারে পেন্সিল দিয়ে একটা পা এঁকে দিতে। আমি সেলাই করব। জানো দিদি, বিনয়বাবু কি সুন্দর আঁকতে পারেন। বেশ, চলো দেখি। এরপর একদিন সকালবেলায় বিনয় এসে দাঁড়ালো গোরার সামনে। গোরা তখন লেখালেখি করছিল। বিনয় খামোখা অত্যন্ত খাপছাড়াভাবে বলল, সেদিন পরেশবাবুর মেয়েদের সঙ্গে আমি সার্কাস দেখতে গিয়েছিলাম। শুনেছি। কার কাছে শুনলে? অবিনাশের কাছে। সেও সেদিন সার্কাস দেখতে গিয়েছিল। কে? বিনয় এলে নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন মহিম দাদা? হ্যাঁ, বলার তো আছেই। বলছি বাবা, এদিকে তো সব ঠিক। এখন তোমার খুড়োমশাইয়ের কাছ থেকে একখানা চিঠি পেলেই নিশ্চিন্ত হওয়া যায়। তাকে তুমি চিঠি লিখেছ তো? না, খুড়োমশাইকে এখনো চিঠি লেখা হয়নি। ওটা আমারই ভুল হয়েছে বুঝলে। এই চিঠি তো তোমার লিখবার কথা নয়, আমি লিখব। আচ্ছা, তার পুরো নামটা কি বলো তো বাবা? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? হ্যাঁ, মানে আশ্বিন কার্তিকে তো বিয়ে হতেই পারবে না। আর অঘ্রাণ মাসে কবে কার কি একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমাদের বংশে অঘ্রাণে বিয়ে বা যে কোনো শুভকর্ম বন্ধ আছে। আচ্ছা বিনয়, তোমরা যদি এ সমস্ত মানবে তাহলে লেখাপড়াটা শিখলে কেন বলো তো? একে তো পোড়া দেশে শুভ দিন খুঁজেই পাওয়া যায় না, তারপরে আবার ঘরে ঘরে প্রাইভেট পাঁজি খুলে বসলে কাজকর্ম কি করে চলবে বাবা? আপনি ভাদ্র আশ্বিন মাসই বা মানেন কেন? আরে কি করব বাবা, এ মুলুকে ভগবানকে না মানলেও চলে যায়, কিন্তু ভাদ্র আশ্বিন, বৃহস্পতি, শনি, তিথি, নক্ষত্র এসব না মানলে যে কোনো মতে ঘরে টিকতে পারবো না। তবে মনটা আমারও খচখচ করে। সংস্কার বলে কথা অত সহজে কাটে না। আমাদের বংশে অঘ্রাণের ভয়টাও এমন কাটবে না। অন্তত খুড়িমা তো কিছুতেই রাজি। এমনি করে সেদিনকার মতো বিনয় কোনো মতে কথাটা চাপা দিয়ে রাখল। আসলে আজ তার আসার পর থেকেই গোরা যদি চুপ করে থেকে তাকে অবজ্ঞা না করত, তার সঙ্গে সহজভাবে কথা বলতো বা তার সার্কাস দেখতে যাওয়া নিয়ে দুটো কথা শুনিয়েও দিত, তাহলে বিনয় মনে অনেক শান্তি পেত।
কিন্তু সেসব না হওয়ায় তার মেজাজটা ক্ষিপ্ত হয়েই ছিল। তাছাড়া নিজের ভীরুতা সংকোচকে নিজের মধ্যে হঠাৎ এত স্পষ্ট করে উপলব্ধি করেও রাগটা তার বেড়ে গিয়েছিল। মহিমের কোনো দোষ ছিল না, তাকে কথা দেওয়া হয়েছে, আর গোরাও এই বিষয়ে বিনয়কে কোনো পীড়াপিড়ি করেনি। কিন্তু এই কথা দেওয়ার মধ্যে বিনয় আজ একটা দীনতা অনুভব করল। গোরাকে খুশি করতে গিয়ে নিজের ভালো মানুষই বশত গোরার পরিবারকে প্রাধান্য দিয়ে গোরার আধিপত্য অনায়াসে সহ্য করাটা বিনয়ের একরকম অভ্যেস হয়ে গিয়েছিল। আর এই প্রভুত্বের সম্বন্ধই বন্ধুত্বের মাথার উপরে চড়ে বসেছে। বিনয়ের মন আজ তাই বিদ্রোহ করে উঠল। তবে কি শশীমুখীকে বিয়ে করতেই হবে তাকে? বিনয়ের কথার সুর শুনে বিয়ের প্রস্তাবে পাশ কাটাবার চেষ্টা করতে দেখে গোরা বুঝল বিনয়ের মনে একটা দ্বিধা উপস্থিত হয়েছে। গোরা তার লেখা থেকে মুখ তুলে এবার বলল, বিনয়, একবার যখন তুমি দাদাকে কথা দিয়েছ, তখন কেন ওকে অনিশ্চয়তার মধ্যে রেখে মিথ্যে কষ্ট দিচ্ছ? আমি কথা দিয়েছি না তাড়াতাড়ি আমার কাছ থেকে কথা কেড়ে নেওয়া হয়েছে? কথা কে কেড়ে নিয়েছিল? তুমি। আমি? তোমার সঙ্গে তো এই বিষয়ে আমার ৫-৭টার বেশি কথাই হয়নি। তাকে কথা কেড়ে নেওয়া বলে? কেড়ে নিতে তো বেশি কথার দরকার পড়ে না গোরা। তোমার কথা তুমি ফিরিয়ে নাও। তোমার কাছ থেকে ভিক্ষে বা দস্যুবৃত্তি কোনোটাই করে নেবার মতো এত বড় মহামূল্য কথা এটা নয়। দাদা! হ্যাঁ, ডাকছিলে? আমি তোমাকে গোড়াতেই বলিনি যে শশীমুখীর সঙ্গে বিনয়ের বিয়ে হতে পারে না? আমার তাতে মত নেই। হ্যাঁ, বলেছিলে। অন্য কোনো ভাই হলে নিজের ভাইজির বিয়ের প্রস্তাবে প্রথম থেকেই উৎসাহ প্রকাশ করত। এবার ভালো করে শোনো, আমি এসবের মধ্যে নেই। কিন্তু বিয়ের ঘটকালি করা আমার ব্যবসা নয়, আমার অন্য কাজ আছে। গোরা ঘর থেকে বের হয়ে গেল। হতবুদ্ধি মহিম এ সম্বন্ধে বিনয়কে কোনো প্রশ্ন করার আগে সেও একেবারে রাস্তায় বের হয়ে পড়ল। বিনয়! মহিম দেওয়ালের কোণ থেকে হুঁকোটা তুলে নিয়ে চুপ করে বসে টান দিতে লাগলো। বেলা 2টোর পর আনন্দময়ী সবে যখন খাওয়া সেরে সেলাই নিয়ে বসেছেন, এমন সময় বিনয় এসে তার কাছে বসল। আজ সকালবেলার কিছুটা খবর আনন্দময়ী মহিমের কাছ থেকে পেয়েছিলেন। খাবার সময় গোরার মুখ দেখেও তিনি বুঝেছিলেন যে একটা ঝড় হয়ে গেছে। বিনয় এসেই বলল, মা, আমি অন্যায় করেছি। শশীমুখীর সঙ্গে বিয়ের কথা নিয়ে আজ আমি সকালে গোরাকে যা বলেছি তার কোনো মানে নেই। তা হোক বিনয়, মনের মধ্যে কোনো একটা ব্যথা চাপতে গেলে ওই রকম করেই বেরিয়ে পড়ে। ভালোই হয়েছে। এ ঝগড়ার কথা 2 দিন পরে তুমিও ভুলবে, গোরাও ভুলে যাবে। কিন্তু মা, শশীমুখীর সঙ্গে আমার বিয়েতে কোনো আপত্তি নেই, এই কথাটা আমি তোমাকে জানাতে এসেছি। তাড়াতাড়ি ঝগড়া মেটানোর চেষ্টা করতে গিয়ে আবার একটা ঝঞ্ঝাটে পড়ো না। বিয়েটা চিরকালের জিনিস, ঝগড়া তো 2 দিনের। বিনয় কোনো মতেই শুনল না। সে গোরার কাছে এখনই যেতে না পারলেও মহিমকে গিয়ে জানালো যে বিয়ের প্রস্তাবে কোনো বিঘ্ন নেই। মাঘ মাসেই যাতে বিয়ে হয়, হুড়োমশাইয়ের যাতে কোনো অমত না হয়, সে ভার বিনয় নিজেই নেবে। মহিম খুশি হয়ে বলল, পানপত্রটা হয়ে যাক না। তা বেশ, তবে সেটা গোরার সঙ্গে পরামর্শ করে করবেন। আরে আবার গোরার সঙ্গে পরামর্শ কেন? মানে তা না হলে চলবে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, না যদি চলে তাহলে তো বলতেই হবে। মহিম সেদিন গোরাকে আর কিচ্ছুটি না বলে তার পরের দিন তার ঘরে গেল। মহিম মনে করেছিল গোরাকে আবার রাজি করাতে বিস্তর লড়াই করতে হবে তাকে, কিন্তু দেখল বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। বিনয় কাল বিকেলে এসে বিয়ের পাকা কথা দিয়ে গেছে, আর পানপত্রের ব্যাপারে তোমার পরামর্শ জানতে চেয়েছে। বেশ, তো পানপত্র হয়ে যাক না। এখন তো বলছো বেশ, পরে আবার বাগড়া দেবে না তো? আমি তো বাধা দিয়ে বাগড়া দিইনি, অনুরোধ করেই বাগড়া দিয়েছি। শোনো, তুমি বাধাও দিও না, অনুরোধও করো না। আমি একলা যা পারি সেই ভালো। শুধু এইটুকু বলো যে বিয়েটায় তোমার মত আছে তো? হ্যাঁ, আছে। বেশ বেশ বেশ, তাহলে এই মতটুকুই থাক, চেষ্টায় আর কাজ নেই। গোরা রাগ করে বটে, কিন্তু সেই রাগ
জিইয়ে রেখে নিজের সংকল্প নষ্ট করা তার স্বভাব নয়। বিনয়কে যেমন করে হোক সে বাঁধতে চায়, এখন অভিমানের সময় নয়। গোরা বুঝতে পেরেছে যে দূর থেকে বিনয়কে টেনে রাখা শক্ত হবে, বিপদের ক্ষেত্র যেখানে সেইখানেই পাহারা দিতে হবে তাকে। আর তাই সে ঠিক করল সে নিজেই এবার থেকে পরেশবাবুদের বাড়িতে যাতায়াত শুরু করবে। সেই দিনই অর্থাৎ ঝগড়ার পরের দিন বিকেলে গোরা বিনয়ের বাসায় এসে উপস্থিত হল। আজই যে গোরা আসবে বিনয় সেটা কোনো মতেই আশা করেনি, তাই মনে মনে সে যেমন খুশি তেমনই আশ্চর্য হয়ে উঠল। আরও আশ্চর্য হল গোরা যখন পরেশবাবুর মেয়েদের কথা পারল, আর বিনয়ও সুচরিতার সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে গোরাকে বলতে লাগলাম। তখন সুচরিতা ললিতা কি বললেন জানো? বললেন, দেখো ললিতা, ওরা মনে করেন ঘরের মধ্যে আবদ্ধ করে মেয়েদের রাঁধতে বাড়তে আর ঘর নিকোতে দিলেই তাদের সমস্ত কর্তব্য হয়ে গেল। বিনয়বাবু, একদিকে এমনি করে আপনারা মেয়েদের বুদ্ধিশুদ্ধি সমস্ত খাটো করে রেখে দেবেন, তারপরে যখন তারা ভূতের ওঝা ডাকবে তখন আপনারা রাগ করতেও ছাড়বেন না। তা কি হয়? ঠিক বলেছ দিদি, ওরা মনে করেন জগতের কাজ ওরা করবেন, কিন্তু বিনয়বাবু, জগতের কাজ হয় আমরাও চালাবো, নয়তো আমরা বোঝা হয়ে থাকব। যদি চালাতে দেন তাহলে দেখবেন পথেই হোক বা ঘরে মেয়েদের বিসর্জন দেবার দরকার হয় না। জানো গোরা, আমি এ নিয়ে অনেক তর্ক করবার চেষ্টা করেছি, কিন্তু ঠিক জোরের সঙ্গে তর্ক করতে পারিনি। সুচরিতার সঙ্গে তবু তর্ক চলে, কিন্তু ললিতার সঙ্গে তর্ক করতে আমার সাহস হয় না। হাসছো যে? যাই বলো গোরা, আমারও মনে হয়েছে যে আমাদের মেয়েরা যদি ঘরের মধ্যে সংকুচিত হয়ে থাকে তাহলে আমাদের কোনো কাজ এগোবে না। মেয়েদের শিক্ষা দেওয়া হবে না এমন কথা তো আমি কোনোদিন বলিনে। চারুপাঠ তৃতীয় ভাগ পড়ালেই বুঝি শিক্ষা দেওয়া হয়। সেদিন দুই বন্ধুতে ঘুরে ফিরে কেবলই পরেশবাবুর মেয়েদের কথা বলতে লাগলো। রাত হয়ে গেল। গোরা বাড়ি ফেরার পথে এমনকি ঘরে এসে বিছানায় শুয়েও পরেশবাবুর মেয়েদের কথা মন থেকে ভুলতে পারল না। গোরার জীবনে এই উপসর্গ কোনো কালেই ছিল না, কিন্তু আজ সে বুঝল এই বিষয়টা উড়িয়ে দিলে তারও চলবে না। তার সঙ্গে হয় আপোষ নয় লড়াই করতে হবে। পরেশবাবুর বাড়িতে একবার চলুন। তার পরদিন বিনয় গোরাকে একবার পরেশবাবুর বাড়িতে যখন যেতে বলল, তিনি তোমার কথা প্রায়ই জিজ্ঞাসা করেন। তখন গোরা বিনা আপত্তিতে রাজি হয়ে গেল। দুজনে পরেশবাবুর বাড়ি গিয়ে পৌঁছল সন্ধেবেলা। দোতলার ঘরে তখন একটা তেলের সেজ জ্বালিয়ে হারান তার একটা ইংরেজি লেখা পরেশবাবুকে শোনাচ্ছিল। সুচরিতাও সেখানে উপস্থিত ছিল। তাদের দেখে সুচরিতা চলে যাওয়ার উপক্রম করতেই পরেশবাবু তাকে বাধা দিলেন। রাধেমা, যাচ্ছ কোথায়? সুচরিতা সংকুচিত হয়ে আবার বসল। গোরা এসেছে শুনে তার মনে যে একটা উত্তেজনা হয়নি তাও নয়, কিন্তু হারানবাবুর সামনে তার ভারী অস্বস্তি এবং সংকোচ বোধ হতে লাগলো। ওদিকে গোরার নাম শুনে হারানবাবুর মনের ভেতরটাও বিমুখ হয়ে উঠল, আর হারানকে দেখা মাত্র গোরার ভেতরে তর্কযুদ্ধের প্রবৃত্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। বরদা সুন্দরী তাঁর 3 মেয়েকে নিয়ে নিমন্ত্রণে গিয়েছিলেন। তাদের ফিরিয়ে আনার জন্য পরেশবাবুকে এবার বেরোতে হলো। দেখতে দেখতে গোরা এবং হারানবাবুর মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। ইংরেজের সঙ্গে মেশবার যোগ্যই নই। যদি তাই সত্য হয় তবে সেই ইংরেজের সঙ্গে মেশার জন্য লালায়িত হয়ে বেড়ানোটাও তো আমাদের দুপক্ষে এমন যখন তর্ক চলছে, সুচরিতা টেবিলের প্রান্তে বসে পাখার আড়াল থেকে গোরাকে একদৃষ্টে লক্ষ্য করছিল। গোরা তার বলিষ্ঠ দুবাহু টেবিলের ওপরে রেখে সামনে ঝুঁকে বসেছিল। তার প্রশস্ত শুভ্র কপালের ওপর বাতির আলো পড়েছে, মুখে কখনো অবজ্ঞার হাসি, কখনো বা ঘৃণার ভ্রুকুটি। সুচরিতা তার জীবনে এই প্রথম একজনকে একটি বিশেষ মানুষ, একটি বিশেষ পুরুষ হিসেবে যেন দেখতে পেল। তাকে আর 10 জনের সঙ্গে মিলিয়ে দেখতে পারল না সে। গোরাকে কেবল গোরা বলেই যেন দেখতে লাগলো সে। আর তাকে দেখতে দেখতে সুচরিতা নিজের অস্তিত্ব একেবারে ভুলে গেল। হারানবাবু সুচরিতার এই ভাব লক্ষ্য করে একসময় আসন ছেড়ে উঠে পড়ল এবং সুচরিতাকে
নিতান্ত আত্মীয়ের মতো ডেকে বলল, সুচরিতা, একবার এই ঘরে এসো তো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুচরিতা, আরে আমার একটা কথা আছে, একবার এই ঘরে আসতে হবে। এখন থাক, বাবা আসুন, তারপরে হবে। আমরা না হয় যাচ্ছি। না বিনয়বাবু, উঠবেন না। বাবা আপনাদের থাকতে বলেছেন, তিনি এলেন বলে। না না না, আমি আর থাকতে পারছি না, আমি তবে চললুম। হারানবাবু দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় বের হয়ে এসে পরক্ষণেই তার অনুতাপ হতে লাগলো, কিন্তু তখন আর ফেরার কোনো উপলক্ষ সে খুঁজে পেল না। হারানবাবু চলে গেলে সুগভীর লজ্জায় সুচরিতার মুখটা যখন লাল হয়ে উঠল, সে যখন মুখ নিচু করে বসে রইল, তখন গোরা তার মুখের দিকে ভালো করে তাকানোর অবকাশ পেল। শিক্ষিত মেয়েদের মধ্যে যে ঔদ্ধত্য, প্রগল্ভতা গোরার কল্পনায় ছিল, সুচরিতার মুখশ্রীতে তার আভাস মাত্র না দেখে গোরা আশ্চর্য হয়ে গেল। বুদ্ধির ঔজ্জ্বল্যের সঙ্গে নম্রতা ও লজ্জায় রাঙা সুকুমার সে মুখের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না গোরা। তার মনে হলো সুচরিতার চুপ করে থাকা দু ঠোঁটের মাঝখানে অনুচ্চারিত কথার মাধুর্য যেন কোমল একটা কুঁড়ির মতো রয়েছে। সুচরিতার দেহে তার নতুন ধরনের শাড়ি পরার ভঙ্গিও তাকে বেশ আকৃষ্ট করল। গোরার হৃদয়কে চারিদিক থেকে আর একটা হৃদয়ের হিল্লোল এসে যেন আঘাত করতে লাগলো। একটা কিসের নিবিড়তা যেন তাকে বেষ্টন করে ধরল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে না পেরে সকলেই এবার এক প্রকার কুণ্ঠিত হয়ে পড়ল। তারপর সুচরিতাই আবার নতুন একটা প্রসঙ্গ উত্থাপন করে বাকি দুজনকে নিয়ে ছন্দে ফিরল। গোরা সেদিন আরো অনেক কথাই বলল। সুচরিতা যদিও চুপ করেছিল, কিন্তু তার মুখের ভাবে গোরা এমন একটা সায় পেল যে উৎসাহে তার হৃদয় ভরে উঠল। শেষকালে সুচরিতাকেই বিশেষভাবে সম্বোধন করে সে বলল, দেখুন, আপনার প্রতি আমার একটাই অনুরোধ, আপনি ভারতবর্ষের ভিতরে আসুন। এর সমস্ত ভালো মন্দের মাঝখানে নেমে দাঁড়িয়ে ভিতর থেকে সংশোধন করে তুলুন। বাইরে থেকে খ্রিস্টানি সংস্কারে ছোটবেলা থেকে অস্থিমজ্জায় দীক্ষিত হয়ে একে আপনি বুঝতেই পারবেন না, কেবলই আঘাত করতে থাকবেন, এর কোনো কাজেই লাগবেন না। গোরা বলল বটে অনুরোধ, কিন্তু এ তো অনুরোধ নয়, এ যেন আদেশ। কথার মধ্যে এমন একটা প্রচণ্ড জোর যে সুচরিতা মুখ নিচু করে সবটা শুনল। এমন একটা প্রবল আগ্রহের সঙ্গে গোরা যে তাকেই সম্বোধন করে কথাগুলো বলল, তাতে সুচরিতার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। আজ সুচরিতা বুঝল, ভারতবর্ষ বলে যে একটা প্রাচীন বৃহৎ সত্তা আছে, সে কথা সে নিজে কোনো দিন এক মুহূর্তের জন্য ভাবেনি। প্রত্যেক ভারতবাসীর জীবন যে এত বড় একটা সত্তার দ্বারা বেষ্টিত, অধিকৃত, তা সচেতনভাবে অনুভব না করলে আমরা যে কত ছোট হয়ে এবং চারিদিক সম্বন্ধে কত অন্ধ হয়ে কাজ করে যাই, নিমেষের মধ্যে তা যেন সুচরিতার কাছে আজ স্পষ্ট হয়ে উঠল। গোরার সঙ্গে এবার সরাসরি আলোচনা করে নিজের মনের প্রশ্নের উত্তর খুঁজল সে। ধর্মের সঙ্গে দেশের যোগ কি? ধর্ম কি দেশের অতীত নয়? দেশের অতীত যা, দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভিতর দিয়ে প্রকাশ পায়। ভারতবর্ষের খোলা জানলা দিয়ে আপনি সূর্যকে দেখতে পাবেন, সেজন্য সমুদ্র পাড়ে গিয়ে খ্রিস্টান গির্জার জানলায় বসবার কোনো দরকার হবে না। তার মানে আপনি বলতে চান ভারতবর্ষের ধর্ম একটি বিশেষ পথ দিয়ে ঈশ্বরের দিকেই নিয়ে যায়। আচ্ছা, কি সেই বিশেষ পথ? সেটা হচ্ছে এই যে ব্রহ্ম যিনি নির্বিশেষ, তিনি বিশেষের মধ্যেই ব্যক্ত। গণনা করে কোথাও তার শেষ পাওয়া যায় না। এমন সময় বরদা সুন্দরী ও মেয়েদের নিয়ে পরেশবাবু ফিরে এলেন। পরেশবাবু এসে বললেন, আমার ফিরতে বড় দেরি হয়ে গেল। পানুবাবু বুঝি চলে গেছেন? হ্যাঁ, তিনি থাকতে পারলেন না। আজ আমরাও আসি। এসো এসো বাবা। শোনো, যখনই তোমার অবকাশ হবে মাঝে মাঝে এসো। আমি দেখো না, আমি তো আজ আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারলাম না। ও, সে কি, আপনারা এখনই উঠলেন নাকি? হ্যাঁ মা, ওরা যাচ্ছেন। কিন্তু বিনয়বাবু,
আপনার সঙ্গে একটা কাজের কথা ছিল, আপনাকে আজকে খেয়ে যেতে হবে। না না, মানে আমি একটু... আচ্ছা গোরাবাবু, আপনি কি বিনয়বাবুকে নিয়ে যেতে চান? ওকে কি আপনার দরকার আছে? না, কিছু মাত্র না। বিনয়, তুমি থাকো না, আমি আসছি। আহ, ললিতা, হাসির কি হলো? দাঁড়ান বিনয়বাবু, আমি এক্ষুনি আসছি। বিনয়বাবু, আজ আপনি পালালেই ভালো করতেন। মা আপনাকে বিপদে ফেলবার মতলব করছেন। মানে? ম্যাজিস্ট্রেটের মেলায় যে অভিনয় হবে, তাতে একজন লোক কম পড়ছে। মা তো আপনাকেই ঠিক করেছেন। কি সর্বনাশ! এই কাজ আমার দ্বারা হবে না। আমি মাকে আগেই বলেছি, আপনার বন্ধু কখনোই আপনাকে এ কাজ করতে দেবে না। আরে বন্ধুর কথা রেখে দিন, আমি 7 জন্মে কখনো অভিনয় করিনি। মানে আমাকে কেন? বারে, আমরাই বুঝি জন্ম জন্মান্তর ধরে অভিনয় করে আসছি। ওই তো মা আসছে। মা, বিনয়বাবুকে দিয়ে অভিনয় করাতে হলে আগে তোমাকে ওর বন্ধুকে রাজি করাতে হবে কিন্তু। বন্ধুর রাজি হওয়া নিয়ে কথাই হচ্ছে না। আমি অভিনয় পারি না। আহা, সেজন্যে ভাববেন না, সে আমরা আপনাকে ঠিক শিখিয়ে নেব। ছোট ছোট মেয়েরা পারবে আর আপনি পারবেন না, এটা কোনো কথা হলো? গোরা অন্যমনস্কভাবে ধীরে ধীরে বাড়ি চলল। বাড়ি যাওয়ার সহজ পথ ছেড়ে সে অনেকটা ঘুরে গঙ্গার ধারের রাস্তা ধরল। আজ এই প্রথমবার নিস্তরঙ্গ গঙ্গা, মাথার ওপরের তারায় ভরা আকাশ গোরাকে গভীরভাবে নিঃশব্দে স্পর্শ করতে লাগল। এতদিন যে প্রকৃতির দিকে সে তাকিয়েও দেখেনি, সেই প্রকৃতি আজ গোরার অসতর্ক মুহূর্তে তার মনের মধ্যে নিমেষে নিজের জাল বিস্তার করে তাকে যেন বরণ করে নিল। আজ প্রকৃতির কাছে কেমন করে যেন গোরা ধরা পড়ে গেল। গোরা নিজেকে ভুলে গিয়ে নদীর জনশূন্য ঘাটের একটা পৈঠায় বসে পড়ল। তার সমস্ত দেহ মন দিয়ে এক নতুন অনুভূতি সে উপভোগ করতে লাগলো। তাকে ছেড়ে আজ তার আর উঠতে ইচ্ছে করল না। অনেক রাত্রে গোরা যখন বাড়ি ফিরল, তখন আনন্দময়ী জিজ্ঞাসা করলেন, এত রাত করলে যে বাবা, তোমার খাবার যে ঠান্ডা হয়ে গেছে। কি জানি মা, আজ কি মনে হলো, অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসেছিলাম। ও, বিনয় সঙ্গে ছিল বুঝি? না, আমি একলাই ছিলাম। ও, তা বিনয়ের বাড়ি গিয়েছিলে? না, আজ আমরা দুজনেই পরেশবাবুর ওখানে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা ওদের সকলের সঙ্গে আলাপ হয়েছে? হ্যাঁ, হয়েছে। ও, ভালো ভালো, বেশ। ওদের মেয়েরা বুঝি সকলের সামনেই বেরোন? হ্যাঁ, ওদের কোনো বাধা নেই। অন্য সময় হলে গোরা এই কথাটাই কতটা উত্তেজিত হয়ে বলতো তা জানেন আনন্দময়ী, কিন্তু আজ তার কোনো লক্ষণ না দেখে তিনিও আশ্চর্য হয়ে গেলেন। পরদিন সকালে উঠে গোরা অন্য দিনের মতো তাড়াতাড়ি মুখ ধুয়ে কাজের জন্য প্রস্তুত হতে গেল না। সে অন্যমনস্কভাবে তার শোবার ঘরের পূর্ব দিকের দরজা খুলে সামনে গলির দিকে চেয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। এমন সময় হঠাৎ গলির মোড়ে অবিনাশের সঙ্গে আরও কয়েকটি ছাত্রকে তার বাড়ির দিকেই আসতে দেখে গোরা তার আবেশের জালকে এক প্রবল টানে ছিন্ন করে দ্রুত বেগে শোবার ঘর থেকে বের হয়ে গেল। গোরার বাড়িতে তার দলবল এসেছে, অথচ গোরা প্রস্তুত হয়ে নেই। এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। মনে মনে নিজেকে সে ধিক্কার দিল, আর ঠিক করল সে পরেশবাবুর বাড়িতে আর কোনোদিন যাবে না এবং বিনয়ের সঙ্গেও এই সমস্ত আলোচনা আর কখনো করবে না। তারপর প্রস্তুত হয়ে দলের সকলের সঙ্গে কথা বলে গোরা ঠিক করল দলের 2-3 জনকে সঙ্গে করে পায়ে হেঁটে জিটি রোড দিয়ে সে ভ্রমণে বের হবে। পথের মধ্যে গৃহস্থ বাড়িতে আতিথ্য গ্রহণ করবে, সঙ্গে টাকা করি কিছু নেবে না। সমস্ত বন্ধন ছিঁড়ে এই রকম খোলা রাস্তায় বের হয়ে পড়বার একটা প্রবল আনন্দ তাকে পেয়ে বসল। ভেতরে ভেতরে তার মন যে একটা জালে জড়িয়ে পড়ছিল, এই বের হওয়ার কল্পনাতেই সেটা যেন ছিন্ন হয়ে গেল বলে তার মনে হলো। গোরা যখন বসবার ঘর ছেড়ে প্রায় ছুটে বেরিয়ে আসছিল, সেই সময়
কৃষ্ণদয়ালবাবু গঙ্গা স্নান সেরে ঘটিতে গঙ্গা জল নিয়ে নামাবলী গায়ে দিয়ে মনে মনে মন্ত্র জপ করতে করতে ঘরে চলেছিলেন। গোরা একেবারে তার ঘাড়ের উপর গিয়ে পড়ায় লজ্জিত হয়ে তাড়াতাড়ি তার পা ছুঁয়ে প্রণাম করল। থাক থাক থাক। তিনি শশব্যস্ত হয়ে চলে গেলেন। কৃষ্ণদয়ালবাবু গোরার সংস্পর্শ বিশেষ করে এড়িয়ে চলবার চেষ্টা করতেন, কিন্তু কেন যে সেটা করতেন গোরা তা ঠিক বুঝত না। সে ভাবত সূচিবায়ুগ্রস্ততার জন্যই তিনি সকলেরই সংস্রব বাঁচিয়ে চলেন, আর এই জন্যই গোরার সঙ্গে তার বাবার সমস্ত সম্বন্ধ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর গোরা হাতে একটা ছোট পুঁটলিতে গোটা কয়েক কাপড় নিয়ে মার কাছে এসে বলল, মা, আমি কিছুদিনের জন্য বেরোবো। কোথায় যাবে? কোনো কাজে? না, কাজ সেরকম কিছু নয়, এই যাওয়াটাই একটা কাজ। মা, গোরা কি ভাবছো? ভয় পেও না মা, সন্ন্যাসী আমি হব না। মাকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারিনি যে। বিনয় সঙ্গে যাবে বুঝে? না মা, বিনয় যাবে না। ওই দেখো, অমনি ভাবনা হচ্ছে, বিনয় না গেলে তোমার গোড়াকে পথে ঘাটে রক্ষা করবে কে, তাই তো? নিরাপদে ফিরে এসে তোমার এ ভয় আমি এবার কাটিয়ে দেব। আচ্ছা বেশ, তা মাঝে মাঝে খবর পাবো তো? হ্যাঁ, খবর পাবে না বলেই ধরে রেখো, যদি পাও তো খুশি হবে। মা, তোমার গোড়াকে কেউ নেবে না। আসলে কি জানো, তুমি আমার যতটা মূল্য কল্পনা করো আর কেউ ততটা করে না। গোরা আনন্দময়ীকে প্রণাম করল। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কোনো প্রকার নিষেধ মাত্র করলেন না। নিজের জীবনে তিনি অনেক বাধা বিপদের মধ্যে দিয়ে এসেছেন। বাইরের পৃথিবী তার কাছে অপরিচিত নয়, তার মনে ভয় বলে কিছু ছিল না। গোরা যে কোনো বিপদে পড়বে সে ভয় তিনি করেননি, কিন্তু গোরার মনের মধ্যে যে একটা বিপ্লব ঘটে গেছে সেই কথাটাই গতকাল থেকে তাকে ভাবাচ্ছিল। গোরা রাস্তায় যেই পা দিয়েছে এমন সময় হাতে দুটো গোলাপ নিয়ে বিনয় তার সামনে এসে উপস্থিত হলো। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, বেরোচ্ছি। তবে তোমার দর্শনে অযাত্রা কি সুযাত্রা এবারে তার পরীক্ষা হবে। কিন্তু চললে কোথায়? মার কাছে যাও, সব শুনতে পাবে। আমি চললুম। হ্যাঁ? গোরা দ্রুত বেগে বেরিয়ে গেল। বিনয় অন্তঃপুরে গিয়ে আনন্দময়ীকে প্রণাম করে তার পায়ের কাছে গোলাপ ফুল দুটো রাখল। আনন্দময়ী ফুল তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, এ তুমি কোথায় পেলে বিনয়? ভালো না বলো? ভালো কিছু পেলেই আগে মায়ের পুজোর জন্য সেটা দিতে ইচ্ছে করে। মা, তুমি কিন্তু অন্যমনস্ক আছো। কেন বলো দেখি? আমার বরাদ্দ পানটা দেবার কথা তো ভুলেই গেছো। আনন্দময়ী লজ্জিত হয়ে বিনয়কে পান এনে দিলেন। এই না। তারপরে সমস্ত দুপুরবেলা ধরে দুজনে নানান কথা বলতে বলতে গতকাল পরেশবাবুদের বাড়ির সমস্ত ঘটনা, প্রত্যেকটি কথা আনন্দময়ী বিনয়ের কাছ থেকে খুঁটিয়ে জেনেও নিলেন। মা, পুজো তো হলো, এবার তোমার চরণের প্রসাদী ফুল দুটো মাথায় করে নিয়ে যেতে পারি? তারপর গোলাপ ফুল দুটো নিয়ে বিনয় না চলে গেল। বিকেলবেলায় বিনয় চলে গেলে আনন্দময়ী বারবার প্রার্থনা করলেন গোরাকে যেন অসুখী হতে না হয় এবং বিনয়ের সঙ্গে তার বিচ্ছেদের যেন কোনো কারণ না ঘটে। এই গোলাপ ফুলের অবশ্য একটু ইতিহাস আছে। কাল রাতে গোরা তো পরেশবাবুর বাড়ি থেকে চলে এলো, কিন্তু ম্যাজিস্ট্রেটের বাড়িতে সেই অভিনয়ে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে বিনয়কে বিস্তর কষ্ট পেতে হয়েছিল। এই অভিনয় নিয়ে ললিতার কোনো উৎসাহ ছিল না ঠিকই, কিন্তু বিনয়কে এই অভিনয়টা করতে বাধ্য করার জন্য তার মনে একটা ভীষণ রকম জেদ যেন চেপে গিয়েছিল। ললিতা তার বেনি দুলিয়ে মাথা নেড়ে বলেছিল, অভিনয়ের দোষটা কি? অভিনয়ে কোনো দোষ নেই, কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে অভিনয় করতে যাওয়াটা আমার ভালো লাগছে না। তা আপনি নিজের মনের কথা বলছেন নাকি অন্য কারো? আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আমি নিজের মনের কথাটাই বলে থাকি, কখনো নিজের জবানিতে, কখনো বা অন্যের জবানিতে। তাই? কিন্তু আমার আপনার ইচ্ছে আমি অভিনয় করি সেটা বলুন না। আপনার অনুরোধ রক্ষার খাতিরে নিজের মতটাকে বিসর্জন দিয়ে একটা সুখ পাই। বারে
তা আমি কেন বলবো? সত্যি যদি আপনার কোনো মত থাকে তাহলে সেটা আমার অনুরোধে ত্যাগ করতে যাবেন কেন? আচ্ছা বেশ, আপনার অনুরোধে নাই হলো, আপনার তর্কেই পরাস্ত হয়ে আমি অভিনয়ে যোগ দিতে রাজি হলুম। মা, বিনয়বাবু তোমাকে... ও, এই তো মা। হ্যাঁ, কি হয়েছে? অভিনয়ের জন্য প্রস্তুত হতে হলে আমাকে কি করতে হবে একটু বলে দেবেন। আরে, আপনি রাজি? বাহ, বেশ, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমরা আপনাকে ঠিক তৈরি করে নিতে পারবো। অভ্যাসের জন্য আপনাকে রোজ একবার করে আসতে হবে। আচ্ছা, আজ তবে আসি। দাঁড়ান দাঁড়ান, সে কি কথা? আপনাকে খেয়ে যেতে হবে যে। আজ নাই। বিনয় খেলো, কিন্তু অন্য দিনের মতো তার স্বাভাবিক প্রফুল্লতা ছিল না। ললিতার সঙ্গে বিনয়ের যখন লড়াই চলছিল তখন সুচরিতা বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছিল। সেও আজ কেমন অন্যমনস্ক হয়েই রইল। আজ রাত্রে কথাবার্তা আর তেমন জমল না। বিনয় চলে গেলে পর জেদ করে বিনয়ের সঙ্গে ক্রমাগত তর্ক করে তাকে অভিনয়ে রাজি করানোর জন্য ললিতার নিজের ওপরেই একটা তীব্র ঘৃণা ও লজ্জা হলো। তবে ললিতা সহজে কাঁদতে জানে না, কিন্তু বিনয় চলে যাওয়ার পর আজ তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। অন্যদিন হলে সে তার মনের চাঞ্চল্য কমানোর জন্য হয়তো সুচরিতার কাছে যেত, কিন্তু আজ গেল না। একা ঘরে আকুল হয়ে কেন যে সে কাঁদতে লাগলো তা সে নিজেই ভালো করে বুঝতে পারল না। পরদিন সকালে সুধীর লাবণ্যকে গোলাপের একটা তোড়া এনে দিয়েছিল। সেই তোড়ায় একটি বোঁটায় দুটি গোলাপ ছিল। ললিতা তোড়া থেকে সমস্ত ফুলকে আলাদা আলাদা করে ঘরের নানান দিকে সাজালো। কেবল গোলাপ দুটো হাতে করে নিয়ে সতীশের কাছে গিয়ে বলল, সতীশ, আজ তোর বন্ধুর বাড়িতে যাবি নে? হ্যাঁ, যাব তো। সেখানে গিয়ে কি করিস? গল্প করি। তিনি আমাকে ইংরেজি কাগজ কেটে কত ছবি দেন। তা তিনি তোকে এত ছবি দেন, কই তুই তাকে কিছু দিস না কেন? কি দেব? থাক থাক, তোকে আর অত ভাবতে হবে না। আচ্ছা শোন, এই গোলাপ ফুল দুটো তাকে দিস। আচ্ছা। এত সহজে সমস্যার মীমাংসা হলো দেখে সে উৎফুল্ল হয়ে তখনই ওই ফুল দুটো নিয়ে তার বন্ধুর কাছে দৌড়ল। এই যে বিনয়বাবু। আরে সতীশবাবু যে, এই নিন, আপনার জন্য আজ আমি এই গোলাপ দুটো এনেছি। বাহ, কি চমৎকার! কিন্তু সতীশবাবু, এ তো তোমার নিজের জিনিস নয় বলে মনে হচ্ছে। বাহ, ললিতা দিদি আমাকে দিলেন যে আপনাকে দিতে। এই ফুল দুটোকে ঠিক নিজের জিনিস বলা যায় কিনা সে সম্বন্ধে সতীশ মনস্থির করতে না পেরে এই দুটো যে ললিতাই তাকে দেবার জন্য দিয়েছে সেটা বলে বেশ স্বস্তি ও সুখ পেল। আর বিনয় উল্লসিত হয়ে ভাবল সে অভিনয়ে যোগ দিতে রাজি হওয়াতেই ললিতা তাকে খুশি হয়ে এই গোলাপ দুটো দিয়েছে। তারপর ফুল দুটো আনন্দময়ীর পায়ে দিয়ে পবিত্র করে বাড়িতে রেখে দিয়েছিল। সেদিন বিকেলে বিনয় যখন পরেশবাবুর বাড়িতে গেল তখন সতীশ ললিতার কাছে তার স্কুলের পড়া করছিল। কথায় কথায় ফুলের কথা উঠল। বিনয় ললিতাকে বলল, আপনার ফুল দুটো যতই সুন্দর হোক, সন্ধির ফুল সাদা হওয়া উচিত ছিল। আমার ফুল মানে আপনি কি বলছেন? তবে তো ভুল বুঝেছি। সতীশবাবু কার ফুল কাকে দিলে? বাহ, ললিতা দিদি, তুমি তো বিনয় বাবুকে গোলাপ দুটো দিতে বললে। তোর মতো বোকা তো আমি আর দেখিনি। কি করলাম আমি? আরে বিনয় বাবুর ছবির বদলে তুই তাকে ফুল দিতে চাইলি না? হ্যাঁ, তাই তো, কিন্তু তুমি আমাকে দিতে বললে না। আচ্ছা, আপনি ফুল পাঠাননি মেনে নিলাম, কিন্তু আমাদের বিবাদ যে... আমাদের বিবাদ? আপনি কেন মনে করছেন যে আপনাকে অভিনয় করতে রাজি করবার জন্যে আমি মস্ত একটা লড়াই বাঁধিয়ে দিয়েছি, আর আপনি সম্মত হওয়াতেই আমি কৃতার্থ হয়েছি? আপনার কাছে অভিনয় করাটা যদি অন্যায় বোধ হয়, কারো কথা শুনে কেনই বা তাতে রাজি হবেন? ললিতা হয়তো কান্না চাপতেই ঝড়ের গতিতে ঘর থেকে বের হয়ে গেল। ফুল দেবার কথা ললিতা
বেমালুম অস্বীকার করলেও বিনয় স্পষ্ট বুঝল যে ফুল দুটো ললিতাই দিয়েছে। কিন্তু বেনামিতেই কাজ করা তার অভিপ্রায় ছিল। তবে ললিতা আজ ঠিক করে রেখেছিল যে সে বিনয়ের কাছে নিজের হার স্বীকার করবে এবং যাতে অভিনয় বিনয় যোগ না দেয় তাকে সেই অনুরোধও করবে। কিন্তু এমন করে কথাটা উঠল এবং এমন ভাবে তার পরিণতি হলো যে ফল ঠিক উল্টোটা দাঁড়ালো। সুচরিতা আজ সকালে নিজের শোবার ঘরে বসে নিভৃতে খ্রিস্টের অনুকরণ নামক একটি ইংরেজি ধর্মগ্রন্থ পড়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই ললিতা তার ঘরে এলো। সুচরিতা তার মুখের দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে বলতো ললিতা? কিছু না। কোথায় ছিলি? বিনয়বাবু এসেছেন, তিনি বোধহয় তোমার সঙ্গে গল্প করতে চান। তুই যাবি না? তুমি যাও না, আমি পরে যাচ্ছি। বিনয়বাবু, বাবা বেরিয়েছেন, এখনই আসবেন। মা লাবণ্য আর লীলাকে নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে গেছেন। ললিতা কোনো মতেই গেল না। মা কিন্তু বলে গেছেন আপনি এলে আপনাকে বসিয়ে রাখতে, আজ আপনার পরীক্ষা হবে। আপনি এর মধ্যে নেই? সবাই অভিনেতা হলে জগতে দর্শক কে হবে? বরদা সুন্দরী সুচরিতাকে এ সকল ব্যাপারে যথাসম্ভব বাদ দিয়ে চলতেন, যাতে তার আর কোনো গুণপনা লোকের কাছে প্রকাশ না পায়। অন্যদিন এই দুই ব্যক্তি একসঙ্গে হলে কথার অভাব হতো না। আজ দুজনেই চুপ করে রইল। বিনয় আর আগের মতো সহজে গোরার কথা তুলতে পারে না, কারণ বিনয়ের মনে হয় ললিতা এবং হয়তো এবারে সকলেই তাকে গোরার একটি ক্ষুদ্র উপগ্রহ মনে করে। আর সুচরিতা গোরার প্রসঙ্গ তুলবেন না পণ করে এসেছিল। হঠাৎ একটা পায়ের শব্দে চমকে সুচরিতা পিছন ফিরে তাকিয়ে দেখে হারানবাবু ঘরে প্রবেশ করছে। ওই, আপনাদের গৌরবাবু আসেননি কেন? তাকে কোনো প্রয়োজন আছে? আপনি আছেন অথচ তিনি নেই, এ তো প্রায় দেখাই যায় না, তাই জিজ্ঞেস করছি আর কি। তিনি কলকাতায় নেই। ও, সুচরিতা, এই তোমার সঙ্গে একটা কথা আছে। আজ আমার শরীর ভালো নেই। এরপর অভিনয়ের অভ্যেস উপলক্ষে বিনয় প্রায় রোজই পরেশবাবুদের বাড়ি আসতে লাগল। কিন্তু বিনয় রোজই একা আসে। তার সঙ্গে গোরার না আসায় সুচরিতার মনের মধ্যে একটা অভিযোগ প্রতিদিন যেন তীব্রতর হয়ে উঠতে লাগল। সুচরিতার মনে হয়েছিল সেদিনের অতক্ষণ আলোচনার পরে মুখে বলে না গেলেও আবার আসবে, এমন একটা ভাব যেন সেদিন গোরা তার কথায় বুঝিয়ে দিয়ে গিয়েছিল। অবশেষে সুচরিতা যখন শুনল গোরা নিতান্তই অকারণে কিছুদিনের জন্য কোথায় বেড়াতে বেরিয়েছে, তখন গোরার এই হঠাৎ অন্তর্ধানও সুচরিতা একেবারেই মেনে নিতে পারল না। গোরার সঙ্গে তার মতের বিরোধ থাকা সত্ত্বেও তার মনে গোরার প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ জন্মেছিল। সুচরিতার বারবার মনে হতে লাগলো সেদিন তার সাথে কথা বলে গোরার কি ভালো লাগেনি, নাকি সব মানুষই গোরার কাছে তার মত প্রয়োগের উপলক্ষ মাত্র। এরপরে বেশ কদিন সুচরিতা উপাসনায় মন দিল। সে যেন আগের চেয়েও পরেশবাবুকে বেশি করে আশ্রয় করার চেষ্টা করছিল। একদিন পরেশবাবু তার ঘরে একলা বসে বই পড়ছিলেন। এমন সময় সুচরিতা তার কাছটিতে এসে একেবারে চুপটি করে বসল। পরেশবাবু টেবিলের উপরে বই রেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাধেমা? কিছু না। ও, বুড়োটাকে এখন আর সব কথা বলা যায় না বুঝি? আচ্ছা বাবা, আগে তুমি আমাকে যেরকম পড়াতে এখন সেই রকম করে পড়াও না কেন? আমার ছাত্রী যে আমার স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছে, এখন তো তুমি নিজে নিজে পড়েই বুঝতে পারো। না, আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি আগের মতো তোমার কাছে পড়ব। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে, কাল থেকে পড়াবো। জানো বাবা, সেদিন বিনয়বাবু জাতিভেদের অনেক কথা বললেন, তুমি আমাকে সে সম্বন্ধে কিছু বুঝিয়ে বলো না কেন? দেখো মা, তুমি নিজে ভেবে বুঝতে চেষ্টা করবে, এটাই তো আমি চেয়েছি বরাবর। আমার বা আর কারো মত কেবল অভ্যস্ত কথার মতো আউড়ে যাও,
তা তো আমি চাইনি। দেখো, খিদের আগে খেতে দিলে তাতে কেবল অরুচি জন্মায়, হজমও হয় না। তুমি আমাকে যখনই প্রশ্ন করবে, আমি যেটুকু বুঝি নিশ্চয়ই বলবো। আমি তোমাকে প্রশ্নই করছি, আমরা জাতিভেদকে নিন্দা করি কেন? দেখো মা, একটা বেড়াল পাতের কাছে বসে ভাত খেলে কোনো দোষ হয় না, অথচ একজন মানুষ সে ঘরে প্রবেশ করলে ভাত ফেলে দিতে হয়। মানুষের প্রতি মানুষের এমন অপমান, ঘৃণা যে জাতিভেদে জন্মায়, তাকে অধর্ম না বলে কি বলবো? মানুষকে যারা এমন ভয়ানক অবজ্ঞা করতে পারে, অন্যের অবজ্ঞা তাদের সইতেই হবে। কিন্তু বাবা, বিনয়বাবুরা যে বলেন এখনকার সমাজে অনেক দোষ থাকতে পারে, তাই বলে আসল জিনিসটাকে তো দোষ দেওয়া যায় না। চূড়ান্ত ঘৃণার মধ্যে থেকে কাল্পনিক আসল জিনিসের চিন্তা করে মন সান্ত্বনা পায় কি মা? কিন্তু সকলকে তো সমদৃষ্টিতে দেখা যেতেই পারে। সমদৃষ্টিতে দেখা জ্ঞানের কথা মা, হৃদয়ের কথা নয়। সমদৃষ্টির মধ্যে তো প্রেম নেই কোথাও। আর এই কারণেই আমাদের দেশে এই রকম সাম্যতত্ত্ব থাকা সত্ত্বেও নিচু জাতের লোককে মন্দিরে প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয় না। দর্শন শাস্ত্রের মধ্যে সে তত্ত্ব থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? তুমি বিনয়বাবুদের এসব কথা কেন বোঝাবার চেষ্টা করো না? বিনয়বাবুদের বুদ্ধি কম বলে যে এসব কথা বোঝেন না তা নয়, বরঞ্চ তাঁদের বুদ্ধি বেশি বলেই তারা বুঝতে চান না, কেবল বোঝাতেই চান। তারা যখন ধর্মের দিক থেকে, অর্থাৎ সকলের চেয়ে বড় সত্যের দিক থেকে এসব কথা মন থেকে বুঝতে চাইবেন, তখন তোমার বাবার বুদ্ধির জন্য তাদের অপেক্ষা করে থাকতে হবে না মা। কিন্তু এখন আমার কথা তাদের কোনো কাজেই লাগবে না। বাবা, আজ বিকেলে আমাকে নিয়ে উপাসনা করো। আচ্ছা, ঠিক আছে মা, এসো মা। নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে সুচরিতা গোরার কথাকে অগ্রাহ্য করার চেষ্টা করল, কিন্তু গোরার সেই বুদ্ধি ও বিশ্বাসে উদ্দীপ্ত মুখ তার চোখের সামনে জেগে রইল। এদিকে নাটকের রিহার্সালে বিনয়ের ইংরেজি কবিতা আবৃত্তি শুনে দলের বাকিরা মুগ্ধ হলেও ললিতা কিছুতেই বিনয়ের এই সপ্রতিভতা মেনে নিতে পারল না। একসময় সে নিজেই বেঁকে বসল যে সে আর অভিনয় করবে না। তবে পরেশবাবুর অনুরোধে ললিতা আবার রিহার্সাল করতে রাজি হল। আর তখন ললিতার আবৃত্তির মাধুর্য বিনয়কে প্রবলভাবে মুগ্ধ করল। তার আবৃত্তি ও অভিনয় দুটোই ভালো হয়েছে এটা যখন ললিতা নিজেও অনুভব করল, তখন থেকে বিনয়কে বিমুখ করার জন্য সেও আর চেষ্টা করল না। তারও উৎসাহ বেড়ে উঠল। রিহার্সালের ব্যাপারে বিনয়ের সঙ্গে তার মেলামেশা ঘনিষ্ঠ হল। এমনকি বিনয়ের কাছ থেকে উপদেশ নিতেও তার কিছু মাত্র আপত্তি রইল না। ললিতার এই পরিবর্তনে বিনয়ের বুকের ওপর থেকে যেন একটা পাথরের বোঝা নেমে গেল। ললিতা যে মনে মনে তাকে এবং তার সব কথাকেই তীক্ষ্ণভাবে বিচার করে এসেছে এতদিন, সেটা জানত বলেই ললিতার সামনে বিনয়কে বেশ সাবধান হয়েই কথা বলতে হতো। এখন আর সে সাবধানতার প্রয়োজনও রইল না তার। ললিতার মনের ভিতর থেকেও একটা অকারণ মেঘ যেন কেটে গেল। বরদা সুন্দরীও তার পরিবর্তন দেখে আশ্চর্য হয়ে গেলেন। তবে সুচরিতা তার নিজের চারপাশে টেনে রাখা একটা দূরত্বের গণ্ডির মধ্যেই রইল। ললিতাও সে গণ্ডি অতিক্রম করতে পারল না। শেষে একদিন পরেশবাবুর কাছে গিয়ে ললিতা বলল, সুচি দিদি কোণে বসে বসে বই পড়বে আর আমরা অভিনয় করতে যাব, সে কিন্তু হবে না। ওকেও আমাদের সঙ্গে যোগ দিতে হবে। তা তোমার মাকে বলো গে। সে মাকে আমি বলবো, কিন্তু সুচি দিদিকে রাজি করাবার ভার তোমাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা। পরেশবাবু যখন বললেন তখন আর সুচরিতা আপত্তি করতে পারল না, কিন্তু একটু দূরত্বটা সে বজায় রাখল। আর বিনয় কিন্তু মনে মনে অত্যন্ত আঘাত পেল সুচরিতার এই ব্যবহারে। এই একই কারণে ললিতার মনেও যে সুচরিতার প্রতি অভিমান জমা হয়েছে সেটা জানতে পেরে বিনয় একটু সান্ত্বনাও পেল। দেখতে দেখতে সুচরিতা বিনয়ের থেকে বহু দূরে চলে গেল।
কিন্তু গোরার অনুপস্থিতিতে পরেশবাবুর পরিবারের সঙ্গে অবাধ মেলামেশায় বিনয় এত আনন্দ পেল যা এর আগে সে কখনো পায়নি। এদিকে সুচরিতা প্রতিদিন আশা করত আজ গোরা আসবে। এই আশা সে কিছুতেই তার মন থেকে সরাতে পারত না। এমন সময় হারানবাবু একদিন সুচরিতার সাথে তার সম্বন্ধ পাকা করার জন্য পরেশবাবুকে অনুরোধ করল আবার। আচ্ছা ঠিক আছে, হারানবাবুর প্রতি সুচরিতার মনের ভাব সম্বন্ধে পরেশবাবুর এখনো সন্দেহ ছিল, কিন্তু সুচরিতা নিজের দ্বিধাগ্রস্ত মনকে শাসন করতেই এমন অবলীলা এবং নিশ্চিতভাবে সম্মতি দিল যে পরেশবাবুর সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। ম্যাজিস্ট্রেট সাহেবের নিমন্ত্রণ সেরে এসে একটি বিশেষ দিনে সকলকে ডেকে ভাবী দম্পতির সম্বন্ধ পাকা করা হবে এমনটাই স্থির হল। মুহূর্তের জন্য সুচরিতার মনে হল তার মন যেন রাহুর গ্রাস থেকে মুক্ত হয়েছে। সে মনে মনে স্থির করল ব্রাহ্ম সমাজের কাজে যোগ দেওয়ার জন্য সে এবার তার মনকে কঠোরভাবে প্রস্তুত করবে। রবিবার দিন সকালে আনন্দময়ী যখন পান সাজাচ্ছিলেন, শশীমুখী তার পাশে বসে সুপুরি কেটে কেটে এক জায়গায় রাখছিল। এমন সময় বিনয় এসে ঘরে প্রবেশ করতেই শশীমুখী তার কোলের আঁচল থেকে সুপুরি ফেলে দিয়ে তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল। বিনয়ের সঙ্গে শশীমুখীর এতদিন যথেষ্ট হৃদ্যতা ছিল। দুজনেই একে অপরের ওপর খুব উপদ্রব করত। শশীমুখী বিনয়ের জুতো লুকিয়ে রেখে তার কাছ থেকে বাইরের জগতের নানান গল্প আদায় করত। বিনয়ও সেই ফাঁকে শশীমুখীর জীবনের দু একটা সামান্য ঘটনা অবলম্বন করে তাতে যথেষ্ট রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলতো, আর শশীমুখী সেই মিথ্যে অপবাদের প্রতিবাদ করার চেষ্টা করত, শেষে হেরে গিয়ে পালিয়ে যেত। একদিন এমন গোল বাঁধত যে আনন্দময়ীকে তার মধ্যস্থতা করতে আসতে হতো। সেই শশীমুখী আজ যখন বিনয়কে দেখে তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল, তখন আনন্দময়ী হাসলেন, কিন্তু সে হাসি সুখের হাসি নয়। এই ছোট্ট ঘটনাটা বিনয়কেও এমন আঘাত করল যে সেও কিছুক্ষণের জন্য চুপ করে বসে রইল। বিনয়ের পক্ষে শশীমুখীকে বিয়ে করা যে কতখানি অসঙ্গত তা এই একটা ঘটনাই যেন বিনয়ের কাছে আজ স্পষ্ট করে দিল। মুহূর্তের মধ্যে তার সমস্ত অন্তঃকরণ বিদ্রোহী হয়ে উঠল। গোরা যে তার প্রকৃতির বিরুদ্ধে তাকে কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছিল তা মনে করে গোরার উপরে আজ তার রাগ হলো আর নিজের উপরে ধিক্কার জন্মালো। আনন্দময়ী বিনয়ের মনের ভাবটা বুঝলেন। তিনি অন্যদিকে তার মনকে ফেরাবার জন্য বললেন, কাল গোরার চিঠি পেয়েছি বিনয়। কি লিখেছে? নিজের খবর বড় একটা কিছু দেয়নি। ওই ঘোষপাড়া বলে কোন এক গ্রামে ম্যাজিস্ট্রেট কি সব অন্যায় করেছে সে কথাই লিখেছে শুধু। গোরার শুধু অন্যের দিকেই নজর, আর আমরা সমাজের বুকের উপরে বসে প্রতিদিন যেসব অত্যাচার করছি তা কেবলই মার্জনা করতে হবে, আর বলতে হবে এমন সৎকর্ম আর কিছু হতে পারে না। হাসছ তো? মনে করছো হঠাৎ এমন রাগ করে উঠলাম কেন? তবে বলি শোনো, সুধীরের সঙ্গে সেদিন নৈহাটিতে তার এক বন্ধুর বাগানে গিয়েছিলাম। শিয়ালদা ছাড়তেই বৃষ্টি আরম্ভ হলো। সোদপুর স্টেশনে যখন গাড়ি থামল, দেখি একটি সাহেবী কাপড় পরা এক বাঙালি নির্লজ্জভাবে নিজের মাথায় ছাতা দিয়ে ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে হাঁকডাক শুরু করল। আর তার স্ত্রী গায়ে চাদর ঢাকা দিয়ে বাচ্চা কোলে নিয়ে নীরবে ট্রেন থেকে নেমে একদিকে দাঁড়িয়ে ভিজছে। স্টেশন শুদ্ধ কোনো লোকের মনে এটা কিছু মাত্র অন্যায় বলে মনে হলো না। সমস্ত বাংলাদেশে রৌদ্রে বৃষ্টিতে ভদ্র বা অভদ্র কোনো স্ত্রীলোকের মাথাতেই ছাতা নেই মা। দেশকে আমরা মাতৃভূমি বলি বটে, কিন্তু দেশের সেই নারী মূর্তির মহিমা যদি দেশের স্ত্রীলোকের মধ্যেই প্রত্যক্ষ না করি তাহলে তাহলে কখনোই আমরা দেশকে উপলব্ধি করতে পারবো না। হ্যাঁ, তা তো বটেই। ভাবছমায় বক্তৃতায় পেয়েছে না? দেশের মেয়েরা যে কতখানি আগে আমি ভালো করে বুঝতেই পারিনি, কখনো চিন্তাও করিনি মা। না, আর বেশি বকবো না। আমি বেশি কথা বলি বলে আমার কথাকে কেউ আমার মনের কথা বলে বিশ্বাস করে না। এবার থেকে আমি কথা কমাবো। আমি চললুম মা।
কথাটা শেষ করেই বিনয় দ্রুত পায়ে বেরিয়ে গেল। আনন্দময়ী মহিমকে ডাকিয়ে এনে বললেন, বাবা, বিনয়ের সঙ্গে আমাদের শশীমুখীর বিয়ে হবে না। হ্যাঁ, কেন গো? তোমার অমত আছে? এ সম্বন্ধ শেষ পর্যন্ত টিকবে না বলেই আমার অমত। নইলে অমত করব কেন? মানে গোরা রাজি হয়েছে, বিনয়ও রাজি, তাহলে টিকবে না কেন? আমি বিনয়কে তোমার চেয়ে ভালো জানি, তাই। গোরার চেয়েও? হ্যাঁ, গোরার চেয়েও ভালো জানি। সেই জন্যেই সব দিক ভেবে আমি মত দিতে পারছি না। দেখি গোরা ফিরে আসুক। আহ মহিম, আমার কথা শোনো। এ নিয়ে যদি বেশি পীড়াপিড়ি করো তাহলে শেষকালে একটা গোলমাল হবে। আর আমি চাই না যে গোরা বিনয়কে এ নিয়ে কোনো কথা বলে। আচ্ছা, সে দেখা যাবে। চলি। গোরা যখন ভ্রমণে বের হল তখন তার সঙ্গে অবিনাশ, মতিলাল, বসন্ত এবং রমাপতি, এই 4 জন সঙ্গী ছিল। কিন্তু গোরার নির্দয় উৎসাহের সঙ্গে তারা কেউই আর তাল রাখতে পারেনি। অবিনাশ এবং বসন্ত তো অসুস্থ শরীরের অজুহাতে 4-5 দিনের মধ্যেই কলকাতায় ফিরে এসেছিল। মতিলালও একসময় ফিরে এলো, শুধু রমাপতি তাকে একলা ফেলে চলে আসতে পারেনি। তবে তার কষ্টের সীমা ছিল না। ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ ও কলকাতা সমাজের বাইরে আমাদের দেশটা যে ঠিক কী রকম তাই দেখতে বেরিয়ে গোরা নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে বিন্দুমাত্র বিচলিত হয়নি। বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ানোর সময় সে যখন যার ঘরে যেমনভাবে আশ্রয় পেয়েছে থেকেছে। গ্রামের লোকেরাও তাকে সহজে ছাড়তে চাইত না। সে আশ্চর্য হয়ে দেখেছে নিজের শক্তি সম্বন্ধে অজ্ঞ উদাসীন ভারতবর্ষের গ্রাম্য সমাজ কত তুচ্ছ ছোট বিষয়কেও বড় করে দেখে, বিপদকে, লাঞ্ছনাকে ভাগ্যের উৎপাত বলে মনে করে শুধু অদৃষ্টকে দোষ দিয়ে কেমন নিশ্চল হয়ে বসে থাকে। যাদের বোধ শক্তি এমন আশ্চর্য অসার, তাদের কাছে সমস্ত দেশের আলোচনা করা গোরার কাছে বিদ্রূপ বলে মনে হলো। গোরা সব থেকে বেশি অবাক হলো এই দেখে যে মতিলাল, রমাপতি পর্যন্ত মনে করে ছোট লোকেরা তো এই রকম করেই থাকে, এমনি করেই ভাবে। এইসব কষ্টকে তারা কষ্টই মনে করে না। এমনকি তাদের যে অন্যরকম কিছু হতে পারে সেই কল্পনা করাটাও তারা বাড়াবাড়ি বলে বোধ করে। অবশেষে রমাপতিকে নিয়ে একদিন নদীর চরের এক জায়গায় এক মুসলমান পাড়ায় এসে উপস্থিত হলো গোরা। আতিথ্য গ্রহণের প্রত্যাশায় সমস্ত গ্রামের মধ্যে কেবল একটি ঘর মাত্র হিন্দু নাপিতের সন্ধান পাওয়া গেল। 2 ব্রাহ্মণ তারই ঘরে আশ্রয় নিতে গিয়ে দেখল বৃদ্ধ নাপিত ও তার স্ত্রী একটি মুসলমানের ছেলেকে পালন করছে। রমাপতি অত্যন্ত নিষ্ঠাবান, সে তো ব্যাকুল হয়ে উঠল। নাপিতকে তার অনাচারের জন্য গোরা ভর্ৎসনা করল। নাপিত বলল, ঠাকুর, আমরা বলি হরি, ওরা বলে আল্লাহ, আর কোনো তফাৎ তো নেই। এ ছেলের কি মা বাপ নেই? 2 আছে, কিন্তু ওই না থাকারই মতো। সে কিরকম? ওর বাপ ফরু সর্দার নীলকুঠির উৎপাত সইতে না পেরে 2 বার পুলিশকে ঠেঙিয়ে জেল খেটে এসেছে। তার এমন অবস্থা হয়েছে যে তার ঘরে ভাত নেই বললেই হয়, কিন্তু সে কিছুতেই দমতে জানে না। কিছুদিন আগে এক সাহেবের হাত ভেঙে নিজে তো জেলে গিয়েছে। এখন এই পাড়ার সব পুরুষদের উপর অত্যাচার চলছে। ওর মায়ের পরনের একখানি মাত্র কাপড়ের এমন দশা হয়েছে যে ঘর থেকে সে বার হতে পারে না। আমার বউকে ছেলেটা গ্রাম সম্পর্কে মাসি বলে ডাকত। সে খেতে পায় না দেখে আমার বউ তাকে নিজের বাড়িতে এনে পালন করছে। আমি গরিব হিন্দু নাপিত, জমি জমা বিশেষ নেই, তাই আমায় তেমন
তেমন উৎপাত করে না। আচ্ছা, হিন্দু পাড়া কত দূরে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ক্রোশ দেড়েক দূরে যে নীলকুঠির কাছারি, তার তহসিলদার ব্রাহ্মণ, নাম মাধব চাটুর্যে। স্বভাব কেমন তার? স্বভাব যমদূত বললেই হয়। গৌরবাবু চলুন, আর তো পারা যায় না, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে যে। আচ্ছা, খাওয়া দাওয়া করে আবার আমি আসব। দুপুরের প্রখর রোদ মাথায় করে চলতে চলতে গোরা সমস্ত পথ একটা কথাও বলল না। অবশেষে গাছপালার ভিতর থেকে কাছারি বাড়ির চালা যখন দূর থেকে দেখা গেল, তখন হঠাৎ গোরা বলল, রমাপতি, হ্যাঁ? তুমি খেতে যাও, আমি সেই নাপিতের বাড়ি চললুম। সে কি কথা? আপনি খাবেন না? চাটুর্যের ওখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন? তুমি আমাকে নিয়ে আর ভেবো না, খাওয়া দাওয়া সেরে কলকাতায় চলে যেও। কি বলছেন? আমাকে বোধহয় ওই ঘোষপুরের চরে কিছুদিন থেকে যেতে হবে, তুমি সে পারবে না। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে রমাপতি তাকিয়ে দেখল গোরার সুদীর্ঘ দেহ একটা ছোট ছায়া ফেলে সূর্যকে মাথায় নিয়ে জনশূন্য পথে একাকী ফিরে চলেছে। খিদেতে তেষ্টায় গোরা আর পারছিল না ঠিকই, কিন্তু দুর্বৃত্ত অত্যাচারী মাধব চাটুর্যের অন্ন খেয়ে তবে জাত বাঁচাতে হবে তাকে, এ কথা সে যত চিন্তা করতে লাগলো ততই তার অসহ্য বোধ হলো। তার চোখ মুখ লাল ও মাথা গরম হয়ে মনের মধ্যে বিষম একটা বিদ্রোহ উপস্থিত হলো। সে তক্ষুনি ভাবল যে পবিত্রতাকে বাইরের জিনিস করে তুলে ভারতবর্ষে আমরা কি রকম ভয়ঙ্কর অধর্ম করে চলেছি। নাপিত গোরাকে একলা ফিরতে দেখে আশ্চর্য হয়ে গেল। গোরা প্রথমে এসে নাপিতের ঘটি নিজের হাতে ভালো করে মেজে কুয়ো থেকে জল তুলে খেল এবং বলল, ঘরে যদি কিছু চাল ডাল থাকে তো দাও, আমি রেঁধে খাবো। তোমার এখানে আমি 2-4 দিন থাকবো। হ্যাঁ, আপনি এই অদমের এখানে থাকবেন? তার চেয়ে সৌভাগ্য আমার আর কিছুই নেই। কিন্তু কিন্তু আমাদের উপরে পুলিশের দৃষ্টি পড়েছে। আপনি থাকলে কি ব্যাসাদ ঘটবে তা বলা যায় না। আমি এখানে থাকলে পুলিশ কোনো উৎপাত করতে সাহস করবে না, যদি করে আমি তোমাদের রক্ষা করব। দোহাই আপনার, রক্ষা করবার চেষ্টা করলে আমরা আর বাঁচব না। ও বেটারা ভাববে আমি চক্রান্ত করে আপনাকে ডেকে এনে ওদের বিরুদ্ধে সাক্ষী জোগাড় করে দিয়েছি। তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখুন, আপনি ব্রাহ্মণ, আমার পুণ্য বলে আমার বাড়িতে অতিথি হয়েছেন। আপনাকে যেতে বলছি, এতে আমারই অপরাধ হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আপনি আমার এই বাড়িতে বসে পুলিশের অত্যাচারে যদি কোনো বাধা দেন, তাহলে আমাকে বড়ই বিপদে ফেলবেন। বেশ, চললাম। গোরা শহরে থাকে, গ্রামের নাপিতের অসহায়তা সে বুঝতে পারল না। নাপিতের এই ভয়কে সে কাপুরুষতা মনে করে বেশ বিরক্ত হয়ে ক্লান্ত শরীরে সন্ধ্যের সময় নীলকুঠির কাছারিতে এসে উপস্থিত হলো। রমাপতিকে সেখানে সে দেখতে পেল না, কারণ দুপুরের খাওয়া সেরে রমাপতি কলকাতায় রওনা হতে আর একটুও দেরি করেনি। মাধব চাটুর্যে বিশেষ খাতির করে গোরাকে বসতে বলল। বসুন বসুন, একটু জল। আপনার এখানে আমি জলগ্রহণও করব না। কেন? আপনার মতো অন্যায়কারী অত্যাচারীর বাড়িতে আসন গ্রহণ করাও পাপ। আর দারোগা তখন তক্তপোষে বসে তাকিয়া আশ্রয় করে গুড়গুড়িতে তামাক টানছিল। সে খাড়া হয়ে বসে রূঢ়ভাবে জিজ্ঞাসা করল, কে তুমি? তোমার বাড়ি কোথায়? ও, তুমি দারোগা বুঝি? ঘোষপুরের চরে যে সমস্ত উৎপাত করেছ আমি তার সব খবর জানি। এখনো যদি সাবধান না হও তাহলে ফাঁসি দেবে নাকি? হ্যাঁ, ভাবলাম ভিক্ষে টিক্ষে নিতে এসেছো। ও বাবা,
এই যে দেখছি একেবারে চোখ রাঙাচ্ছে, হ্যাঁ? ওরে দেওয়ারি, আরে করো কি ভদ্রলোক, অপমান করো না। কিসের ভদ্রলোক? তোমাকে যা খুশি তাই বলছে, সেটা অপমান নয়? যা বলেছেন সে তো মিথ্যে বলেননি, তা রাগ করলে চলবে কি করে? নীলকুঠি সাহেবের গোমস্তাগিরি করে খাই, আর তো কিছু বলবার দরকার পড়ে না। না মাধব। দাদা, তুমি যে পুলিশের দারোগা, তোমাকে জমের পেয়াদা বললে কি গাল হয়? বাঘ মানুষ মেরে খায়, সে বস্তু নয়, সে তো জানা কথা। কি করবে, তাকে তো খেতে হবে। বিনা প্রয়োজনে মাধবকে রাগ প্রকাশ করতে কেউ কোনো দিন দেখেনি। কারো অনিষ্ট বা অপমান সে খুব হিসেব করেই করত। রাগ করেও ক্ষমতার বাজে খরচ সে করত না। দারোগা গোরাকে বলল, দেখো বাবু, আমরা এখানে সরকারের কাজ করতে এসেছি, অযথা গোলমাল করো না, হ্যাঁ? মুশকিলে পড়বে। আরে মশাই চললেন কোথায়? যা বলছেন তা একদম ঠিক, হ্যাঁ, তবে আর বেশি দিন নয়, এই বছর 2-3 কাজ করলেই মেয়ে কটার বিয়ে দেওয়ার সম্বল করে নিয়ে তারপরে স্ত্রী পুরুষে কাশিবাসি হব। আর ভালো লাগে না মশাই, এক এক সময় ইচ্ছে করে গলায় দড়ি দিয়ে মরি। যা হোক, আজ রাত্রে যাবেন কোথায়? এইখানেই একটু খেয়ে থেকে যান না মশাই, ওই দারোগা ব্যাটার ছায়া মারাতেও হবে না, আপনার জন্য সমস্ত আলাদা বন্দোবস্ত করে দেবো, ঠিক আছে? না, আমার বিশেষ কাজ আছে। তা দাঁড়ান, একটা লণ্ঠন সঙ্গে দিই। সারা শরীর গোরার জ্বলছিল, আর কোনো জবাব না দিয়ে দ্রুত পায়ে সে চলে গেল। মাধব ঘরে ফিরে এসে বলল, দাদা, ও লোকটা সদরে গেল, এই বেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা লোক পাঠাও। কেন, কি করতে হবে? তেমন কিছু নয়, একবার শুধু জানিয়ে আসুক একজন ভদ্রলোক কোথা থেকে এসে ওই সাক্ষী ভাঙাবার জন্য চেষ্টা করে বেড়াচ্ছে, ব্যাস, তাহলেই হবে। ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব তখন বিকেলবেলা নদীর ধারের রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। সঙ্গে হারানবাবু রয়েছে। কিছু দূরে গাড়িতে তার মেম পরেশবাবুর মেয়েদের নিয়ে হাওয়া খেতে বের হয়েছেন। ম্যাজিস্ট্রেটের স্ত্রী জেলায় মেয়েদের একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই স্কুলে যাতে ছাত্রীর অভাব না হয় সেজন্য তিনি যথেষ্ট চেষ্টা করতেন। পরেশবাবুর বাড়িতে মেয়েদের মধ্যে পড়াশোনার চর্চা দেখে তিনি তাদেরকে সব সময় উৎসাহ দিতেন। মেলা বসেছে, সেই উপলক্ষে হারানবাবু, সুধীর ও বিনয়ের সঙ্গে বরদা সুন্দরী ও মেয়েরা সকলেই এসেছেন। সুচরিতাও আসতে বাধ্য হয়েছে পরেশবাবুর কথায়। ইন্সপেকশন বাংলোয় তাদের থাকার ব্যবস্থা হয়েছে। আগামী পরশু কমিশনার সাহেব ও সস্ত্রীক ছোটলাটের সামনে ম্যাজিস্ট্রেটের বাড়িতে পরেশবাবুর মেয়েরা ও সকলে মিলে অভিনয়ে আবৃত্তি করবে। জেলা ও কলকাতা থেকে ম্যাজিস্ট্রেটের অনেক ইংরেজ বন্ধু এবং কয়েকজন বাছা বাছা বাঙালি ভদ্রলোককেও সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। খাওয়া দাওয়া, আমোদ প্রমোদের ঢালাও ব্যবস্থা করা হয়েছে। হারানবাবু খুব অল্প সময়ের মধ্যেই ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে খাতির জমিয়ে ফেলল। আজ বিকেলে নদী তীরের পথে হারানবাবু ব্রাহ্ম সমাজের কার্যপ্রণালী ও হিন্দু সমাজের সংস্কার সাধন সম্বন্ধে ম্যাজিস্ট্রেটের সঙ্গে গভীর আলোচনা করছিল। এমন সময় খাকি রঙের জামা, মোটা ও মলিন ধুতি পরা, হাতে একগাছা বাঁশের লাঠি, চাদর দিয়ে মাথায় পাগড়ি বাঁধা গোরা তার সামনে এসে দাঁড়াল। গুড ইভিনিং স্যার। এমন 6 ফুটের চেয়েও লম্বা, চওড়া, মজবুত মানুষ ম্যাজিস্ট্রেট বাংলাদেশে এর আগে দেখেছেন বলে মনে করতে পারলেন না। গোরার গায়ের রঙও সাধারণ বাঙালির মতো নয়। আমি চর ঘোষপুর থেকে আসছি। ঘোষপুরের তদন্তের কাজে একজন বিদেশি তাকে বাধা দিতে এসেছে, সে খবর ম্যাজিস্ট্রেট পেয়েছিলেন।
গোরাকে আপাদমস্তক দেখে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, তা তুমি কোন জাত? আমি বাঙালি ব্রাহ্মণ। ও, খবরের কাগজের সঙ্গে তোমার যোগ আছে বুঝি? না। তবে ঘোষপুর চরে তুমি কি করতে এসেছো? ভ্রমণ করতে করতে সেখানে আশ্রয় নিয়েছিল। পুলিশের অত্যাচারে গ্রামের দুর্গতি দেখে তার প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি। সেখানকার লোকগুলো যে অত্যন্ত বদমাইশ, সে কথা তুমি জানো? তারা বদমাশ নয়, তারা নির্ভীক, স্বাধীন চেতা। তারা অন্যায় অত্যাচার নীরবে সহ্য করতে পারে না। থামো! এখানকার অবস্থা সম্পর্কে তুমি কিছুই জানো না, বুঝলে? আপনি এখানকার অবস্থা আমার চেয়ে অনেক কম জানেন স্যার। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি ঘোষপুরের ব্যাপারে নাক গলাও তাহলে খুব সহজে তুমিও নিস্তার পাবে না, বুঝতে পেরেছো? আপনি যখন অত্যাচারের প্রতিকার করবেনই না ঠিক করেছেন, তখন আমি গ্রামের লোকেদের নিজের চেষ্টায় পুলিশের বিরুদ্ধে দাঁড় করাবো। চলি। কি এত বড় স্পর্ধা? গোরা চলে গেলে ম্যাজিস্ট্রেট গোরার স্পর্ধা আর দেশের ভবিষ্যতের দুরবস্থার কথা হারানবাবুর সঙ্গে আলোচনা করতে লাগলেন। তা হারানবাবু, আপনাদের দেশের লোকেদের মধ্যে এই সকল কিসের লক্ষণ দেখা যাচ্ছে বলুন তো? ভারতবর্ষে ইংরেজের রাজত্ব যে ঈশ্বরের বিধান, এই অকৃতজ্ঞরা না এখনো তা স্বীকার করতে চাইছে না স্যার। হ্যাঁ, হারানবাবু বাংলোয় ফিরে এসে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার আলোচনার কথা সব বলল, কিন্তু গোরার সাথে তার দেখা হওয়ার কথাটা আর বলল না। ওদিকে কোনো প্রকার অপরাধ বিচার না করে কেবলমাত্র গ্রামকে শাসন করার জন্য ৪৭ জন আসামিকে হাজতে দেওয়া হয়েছে। গোরা তার সহপাঠী সাতকড়ি হালদারের সাহায্যে এদের জামিনের চেষ্টা করল, কিন্তু ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দিলেন। গোরা তাদের হয়ে লড়ার জন্য সাতকড়িকে অনুরোধ করলেও তার বন্ধু রাজি হল না, শুধুমাত্র পেটের দায়ে। আর সাক্ষী বা হবে কে? আমি। হ্যাঁ, ৪৭ জনের? না, তুমি স্কুলে যেমনটি ছিলে এখনো তেমনটি আছো দেখছি, কিন্তু আমাদের ঘরে তো স্ত্রীপুত্র আছে। ওই পরের দায় নিজের ঘাড়ে নিয়ে মরতে পারবো না, বুঝেছ? তাহলে এদের জন্য তুমি কিছুই করবে না? আরে ইংরেজ মেরেছে যে। অবশেষে কলকাতায় গিয়ে সেখানকার কোনো উকিলের সাহায্যে কিছু সুবিধে হয় কি না তাই দেখার জন্য পরদিন 10:30টার গাড়িতে রওনা হবে এই অভিপ্রায়ে গোরা যাত্রা করেছে। এমন সময় স্থানীয় কয়েকজন এসে হাজির হলো তার সামনে। তারা জানালো এখানকার মেলা উপলক্ষে কলকাতার একদল ছাত্রের সঙ্গে এখানকার স্থানীয় ছাত্র দলের ক্রিকেট যুদ্ধ হবে ঠিক হয়েছে। হাত পাকাবার জন্য কলকাতার ছেলেরা নিজের দলের মধ্যেই খেলছিল। ক্রিকেটের গোলা লেগে একটি ছেলের পায়ে গুরুতর আঘাত লাগে। কয়েকজন ছাত্র মিলে সেই ছেলেটিকে মাঠের ধারে একটা বড় পুকুরের পাড়ে শুইয়ে গায়ের চাদর ছিঁড়ে পুকুরের জলে ভিজিয়ে তার পা বেঁধে দিচ্ছিল। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা পাহারাওয়ালা এসে একেবারে একজন ছাত্রকে ধাক্কা মেরে তাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে, কারণ পুকুরটা পানীয় জলের জন্য রিজার্ভ করা ছিল। তবে ছেলেটির গায়েও জোর থাকায় সেও পাহারাওয়ালাকে ধাক্কা মারে, আর তাই দেখে কয়েকজন কনস্টেবল ছুটে আসে এবং সেখানে তুমুল হাতাহাতি শুরু হয়ে গেছে। গোরা এদের সঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছে। ঘটনাটা শুনে এগিয়ে গিয়ে যখন দেখল ছাত্রদের মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছে, তখন সে আর সহ্য করতে পারল না। খবরদার, মারিস না, একদম মারবি না। পাহারাওয়ালার দল তাকেও অশ্রাব্য গালি দিতেই গোরা ঘুষি ও লাথি মেরে এমন একটা কাণ্ড করে তুলল যে রাস্তায় লোক জড়ো হয়ে গেল। এদিকে দেখতে দেখতে ছাত্রের দল জুটে গেল। গোরার উৎসাহ ও আদেশ পেয়ে তারা পুলিশকে আক্রমণ করতেই পাহারাওয়ালার দল রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। দর্শকরূপে রাস্তার লোকে এই দৃশ্য দেখে অত্যন্ত আমোদ অনুভব করলেও বলা বাহুল্য এ তামাশা গোরার পক্ষে কিন্তু নিতান্ত তামাশা হয়ে রইল না। বেলা যখন 3টে কি 4টে বাংলোয় বিনয়, হারানবাবু এবং মেয়েরা রিহার্সাল করছিল, এমন সময় বিনয়ের পরিচিত 2জন ছাত্র এসে খবর দিল গোরাকে এবং কয়েকজন ছাত্রকে পুলিশ গ্রেফতার করে নিয়ে হাজতে রেখেছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম এজলাসেই তাদের বিচার হবে। গোরা হাজতে শুনে হারানবাবু ছাড়া আর সকলেই একেবারে চমকে উঠল।
আর বিনয় তক্ষুনি ছুটে প্রথমে তাদের সহপাঠী সাতকড়ি হালদারের কাছে গিয়ে তাকে সবটা জানালো এবং তাকে সঙ্গে নিয়ে হাজতে গেল। সাতকড়ি গোরার পক্ষে ওকালতি ও গোরাকে এখনই জামিনে খালাসের চেষ্টা করার প্রস্তাব করল। না, আমি উকিলও রাখবো না, আমাকে জামিনে খালাসেরও চেষ্টা করতে হবে না। দেখেছ বিনয়, কে বলবে হ্যাঁ গোরা স্কুল থেকে বেরিয়েছে? ওর বুদ্ধিশুদ্ধি ঠিক সেই রকমই আছে। দৈবাত আমার টাকা আছে আর বন্ধু আছে বলেই হাজত আর হাতকড়ি থেকে আমি খালাস পেয়ে যাব? যে দেশের রাজা মাথার উপরে থাকতেও ন্যায় বিচার পয়সা দিয়ে কিনে সর্বশান্ত হতে হয় গরিব প্রজাকে, তেমন বিচারের জন্য আমি শিখি পয়সা খরচ করতে চাই না। বিনয় অনেক অনুনয় করল, কিন্তু গোরা তাতে কানই দিল না। তবে এতক্ষণে একটু শান্ত হয়ে বিনয়ের এখানে আসার কারণ এবার গোরা জানতে চাইল। তা বিনয়, তুমি হঠাৎ এখানে কি করে উপস্থিত হলে? আমার কথা পরে হবে, এখন তোমার... আরে আমি তো আজ রাজার অতিথি, আমার জন্য রাজা স্বয়ং ভাবছেন, তোমাদের আর কারো ভাবতে হবে। কিন্তু তুমি তো এখানে খেতে পারবে না আমি জানি, বাইরে থেকে কিছু খাবার পাঠাবার জোগাড় করে দিই। বিনয় বিনয়, তুমি কেন বৃথা চেষ্টা করছো? হাজতে সকলের ভাগ্যে যা জোটে আমি তার চেয়ে বেশি কিছু চাই নে। বিনয় জানত গোরাকে টলানো সম্ভব নয়, তাই সেও আর কিছু বলল না। গোরা যদি আজ হাজতে না থাকতো তবে বিনয় হয়তো একটু বিদ্রোহের স্বরেই তার এখানে উপস্থিতির কারণটাও বলে দিত, কিন্তু সেটাও আর পারল না সে। বিনয় বাংলোয় ফিরে এলো। সুচরিতা রাস্তার দিকের একটা শোবার ঘরে দরজা বন্ধ করে জানলা খুলে বিনয়ের ফেরার অপেক্ষাতেই বসেছিল। বিনয়কে ফিরতে দেখে একটা বই হাতে করে বসার ঘরে এলো সে। বাকিরাও ওই ঘরেই ছিল। আজ সকালে পুলিশের সঙ্গে গোরার বিরোধের ঘটনাটা বিনয় সবাইকে বলল। সুচরিতা স্তব্ধ হয়ে বসে রইল। বরদা সুন্দরী বললেন, ও নিয়ে আপনি কিছু ভাববেন না বিনয়বাবু। আজ সন্ধ্যাবেলায় ম্যাজিস্ট্রেট সাহেবের মেমের কাছে গৌরমোহনবাবুর জন্য আমি নিজে অনুরোধ করব। না না, একদম তা করবেন না। গোরা জানতে পারলে জীবনে সে আর আমাকে ক্ষমা করবে না। কিন্তু তার ডিফেন্সের জন্য একটা কিছু তো করতেই হবে। না সুধীর, আর কিছুই করার দরকার নেই। জামিন দিয়ে খালাসের চেষ্টা করা হয়েছিল। আমাদের এক উকিল বন্ধু আছে, কিন্তু গোরার এসবে প্রবল আপত্তি। এ সমস্ত বাড়াবাড়ি। কিছুমাত্র বাড়াবাড়ি নয় হারানবাবু, উনি যা করেছেন একদম ঠিক করেছেন। তুমি এসব কথার কি বোঝো? হ্যাঁ, যারা গোটা কতক বই মুখস্থ করে কলেজ পাশ করেছে, যাদের কোনো ধর্ম নেই, ধারণা নেই, তাদের মুখ থেকে দায়িত্বহীন উন্মত্ত প্রলাপ শুনে তোমাদের মাথা ঘুরে যায় না? ললিতাকে হারানবাবু এতটুকু দেখেছে, তার যে একটা মতামত আছে সে কথা সে কোনোদিন কল্পনাই করেনি। প্রচণ্ড রেগে গিয়ে গতকাল সন্ধেতে গোরার সাথে ম্যাজিস্ট্রেটের কথা কাটাকাটি হওয়ার ঘটনাটাও এবার সে বলল। চরঘোষপুরের ব্যাপারটা অবশ্য বিনয়ের জানা ছিল না। শুনে সে বুঝল ম্যাজিস্ট্রেট গোরাকে সহজে ক্ষমা করবে না। হারান যে উদ্দেশ্যে এই গল্পটা বলল তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। সে যে গোরার সাথে তার দেখা হওয়ার ব্যাপারে এতক্ষণ পর্যন্ত একেবারে নীরব ছিল, তার ভিতরকার ক্ষুদ্রতা সুচরিতাকে আঘাত করল। এবং গোরার এই বিপদের দিনেও হারানবাবুর প্রত্যেকটা কথার মধ্যে গোরার প্রতি যে একটা ব্যক্তিগত ঈর্ষা প্রকাশ পেল, তাতে হারানের প্রতি সকলের মনেই একটা অশ্রদ্ধা জন্ম নিল। আর ললিতা তো সেটা স্পষ্ট ভাষায় প্রকাশই করে ফেলল। ম্যাজিস্ট্রেটের সাথে হারানবাবুর যতই মতের মিল থাক, ঘোষপুরের ব্যাপারে গৌরমোহনবাবুর মহত্বই প্রকাশ পেয়েছে। আজ ছোটলাট আসবেন বলে ম্যাজিস্ট্রেট ঠিক 10:30 আদালতে এসে বিচার সভা শুরু করলেন, যাতে সভার কাজটা অন্তত সকাল সকাল শেষ করা যায়। সাতকড়ি অবশ্য স্কুলের ছাত্রদের পক্ষ নিয়ে তার বন্ধুর হয়েই সওয়াল করার জোরদার চেষ্টা করল, কিন্তু গোরাকে ম্যাজিস্ট্রেট কিছু বলতেই দিলেন না। তার উকিলও ছিল না, তাই বিচারে তার 1 মাসের সশ্রম কারাদণ্ড হল। সুধীর আর বিনয় আদালতেই ছিল। রায় ঘোষণার পরেই মাথা নিচু করে তারা আদালত থেকে বেরিয়ে এলো। কেউ আর গোরার মুখের দিকে তাকাতেই পারল না। ক্লান্ত বিধ্বস্ত বিনয় আর বেশি দূর যেতে পারল না। মাঠের মধ্যে একটা গাছের তলায় বসে পড়ল। তার খিদে তেষ্টার কথাও আর মনে ছিল না। বিনয়বাবু,
গাড়িতে উঠে আসুন। কি? আসুন, আমার গাড়িতে আসুন। এখানে বসে থাকলে লোক জমে যাবে। ও হ্যাঁ। নামুন, আমরা বাংলোয় এসে গেছি। ঘরে আসুন, আপনার তো স্নান খাওয়া কিছুই হয়নি। আর খাওয়া? বাংলোয় তখন একটা ছোটখাটো ধুমধুমার বেঁধে গেছে। ললিতা কিছুতেই আর ম্যাজিস্ট্রেটের অতিথি হয়ে এই বাংলোয় থাকতে রাজি নয়। হারানবাবু আর বরদা সুন্দরী তাকে নিয়ে মহা মুশকিলে পড়েছেন। অনেক বুঝিয়েও কোনো ফল হচ্ছে না। বিনয়কে দেখে ললিতার তেজ এবার আরো বেড়ে উঠল। বিনয়বাবু, আপনি কিছুতেই অভিনয় করবেন না। এখানে কোনো অভিনয় হতেই পারে না। কি বলছো কি ললিতা? আপনি চুপ করুন। আমি আপনাকে কিছু বলছি না, যাকে বলছি তিনি সব বুঝেছেন। আহ ললিতা, তুই আচ্ছা মেয়ে তো। বিনয়বাবুকে স্নান করতে খেতে দিবি না নাকি? বেলা 1:30 বেজে গেছে তা জানিস? কেমন চেহারা করে এসেছেন দেখ তো। এখানে ম্যাজিস্ট্রেটের এই বাংলোয় আমি আর থাকতে পারবো না। কিন্তু আমরা কথা দিয়েছি, লোকজন সব ডাকা হয়েছে। আজকের দিনটা কোনো মতে কাটিয়ে যেতে হবে, নইলে ওরা কি মনে করবে বলো দেখি। আমরাই বা মুখ দেখাবো কি করে? সুচরিতা চুপ করে মুখ নিচু করে বসে রইল। একটু বুঝিয়ে বল। বিনয় অভিনয় করবে না জানিয়ে দিয়ে সকলের অনুরোধ সত্ত্বেও কাছেই নদীতে এক স্টিমারে চড়ে বসল। কলকাতার উদ্দেশ্যেই সেই স্টিমার দুপুরে রওনা হবে। সুচরিতা একটা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। একটু পরেই ললিতা দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকে দেখল সুচরিতা দু হাতে মুখ ঢেকে বিছানার উপর পড়ে ফুঁপিয়ে কাঁদছে। সুচরিতা শান্ত হলে ললিতা তাকে কানে কানে বলল, দিদি, আমরা এখান থেকে কলকাতায় ফিরে যাই। আজ তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারবো না। সে কি করে হবে ভাই? বাবা যখন পাঠিয়ে দিয়েছেন, তখন যে জন্য এসছি তা না সেরে ফিরতে পারবো না। বাবা তো ওই সব কথা জানেন না, জানলে কখনোই আমাদের থাকতে বলতেন না। কিন্তু দিদি, তুমি তুমি এর পরেও সাজগোজ করে যেতে পারবে? এখন আর কোনো উপায় নেই বোন। আজকের দিনটা জীবনে কখনো ভুলতে পারবো না। সুচরিতার এই বাধ্যতায় ললিতা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। বরদা সুন্দরীকে গিয়ে বলল, মা, তোমরা কি কলকাতায় যাবে? তুই কি পাগল হয়েছিস নাকি? যা যা বিশ্রাম করে নে সবাই একটু, নইলে রাতে কিন্তু সবাইকে বিশ্রী দেখাবে। সুধীরদা, তুমিও এখানে থাকবে? না, মানে গোরার শাস্তি সুধীরকে বিচলিত করলেও বড় সাহেবের সামনে নিজের বিদ্যা প্রকাশ করার লোভটা সে ত্যাগ করতে পারল না। কেবল সুচরিতার ঘুম হল না, এবং অন্য ঘরে ললিতাও তার বিছানার উপরে বসে রইল। স্টিমারে ঘন ঘন বাঁশি বাজতে লাগলো। স্টিমার যখন ছাড়বে, খালাসিরা সিঁড়ি তোলার জন্য প্রস্তুত হয়েছে, এমন সময় জাহাজের ডেকের উপর থেকে বিনয় দেখল ললিতা জাহাজের দিকে দ্রুত পায়ে আসছে। বিনয় হঠাৎ নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। ললিতা স্টিমারে উঠে পড়ল, খালাসি সিঁড়ি তুলে নিল। বিনয় ওপরের ডেক থেকে নিচে নেমে ললিতার সামনে এসে দাঁড়ালো। আমাকে উপরে নিয়ে চলুন। জাহাজ যে ছেড়ে দিচ্ছে। সে আমি জানি, আমি কলকাতায় যাব। আমি কিছুতেই থাকতে পারলুম না। ওরা সকলে? এখনো পর্যন্ত কেউ জানেন না। আমি চিঠি রেখে এসেছি। বিনয়ের জন্য অপেক্ষা না করেই সামনের সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠে গেল ললিতা। ললিতার এই দুঃসাহসিকতায় বিনয় স্তম্ভিত হয়ে গেল। ডেকে উঠে এসে ললিতাকে ফার্স্ট ক্লাসের চেয়ারে বসিয়ে তার দিকে চুপ করে চেয়ে দাঁড়িয়ে রইল সে। ললিতা তখন স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে বলে চলেছে, মেয়ে মানুষ হয়ে জন্মেছে বলেই যে সমস্তই চুপ করে সহ্য করতে হবে, সে আমি মানিনি। আজকের নিমন্ত্রণে গিয়ে অভিনয় করার চেয়ে আত্মহত্যা করা আমার জন্য অনেক সহজ। বিনয় বুঝল যা হওয়ার তা হয়ে গেছে। এদিকে বিনয়ের সামনে স্টিমারে এইভাবে একলা বসে থাকা যে এতটা লজ্জার, ললিতা সেটা আগে ভাবতেও পারেনি। কিন্তু লজ্জা প্রকাশ করাটা যে আরো বেশি লজ্জার তার পক্ষে। তাই ললিতা প্রাণপণে বুকেই যেতে লাগলো।
এমনি করে ললিতার কমনীয় স্ত্রী মূর্তি আপন অন্তরের তেজে বিনয়ের চোখে আজ উজ্জ্বল হয়ে উঠল। মুগ্ধতায়, শ্রদ্ধায় নিজের সমস্ত অহংকার, ক্ষুদ্রতাকে এই মাধুর্যমণ্ডিত শক্তির কাছে বিনয় আজ একেবারে বিসর্জন দিল। রাত হলে ললিতা কেবিনের মধ্যে গিয়ে শুয়ে জেগে রইল, আর তারায় ভরা আকাশের নিচে ডেকের ওপরের বেতের চেয়ারে শুয়ে বিনয়ও সারাটা রাত কাটিয়ে দিল। গোরার জীবনের সমস্ত সুখ দুঃখের সঙ্গী ছিল বিনয়। এই প্রথম তার অন্যথা ঘটল। এই প্রথমবার একটা জায়গায় তারা বিচ্ছিন্ন হলো, আর ঠিক এইখানটাতেই তার পাশে এসে দাঁড়ালো ললিতা, যার সাথে এতদিন ধরে বিনয় শুধুই সন্ধি স্থাপনের চেষ্টা করে এসেছে। আজ তারা দুজনে একটা পক্ষ হয়ে সমস্ত সংসারের প্রতিকূলতার সামনে যেন দাঁড়ালো। এই অনুভূতিটাই আজ বিনয়কে বড় তৃপ্তি দিল। আজ এই রাতে বিনয় তার একদিকের শূন্যতা এবং আর একদিকের পূর্ণতাকে একসঙ্গে অনুভব করে জীবনের এই সৃষ্টি আর প্রলয়ের সন্ধিকালে স্তব্ধ হয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে ললিতাকে সঙ্গে নিয়ে বিনয় পরেশবাবুর বাসায় এসে উপস্থিত হল। ঠিকা গাড়ি পরেশবাবুর দরজার কাছে এসে দাঁড়ালো। নামার সময় ললিতার যে পা কাঁপল এবং বাড়িতে প্রবেশ করার সময় সে যে জোর করে নিজেকে একটু শক্ত করে নিল, তা বিনয় বেশ বুঝতে পারল, কিন্তু মুখে কিছু বলল না। ললিতা জানত পরেশবাবু তাকে এমন কোনো কথাই বলবেন না যাকে ঠিক ভর্ৎসনা বলা যেতে পারে, আর সেই জন্যই পরেশবাবুর চুপ করে থাকাকেই সে সবচেয়ে ভয় করত। বিনয় কি করবে বুঝতে পারল না। তবে এখন আমি যাই? না না, চলুন, বাবার কাছে চলুন। বিনয়ের সঙ্গে সম্পর্কটা সে আগের মতোই পরিষ্কার করে ফেলতে চায়। মাঝখানে কোনো কুণ্ঠা বা মোহের জরিমা রেখে সে নিজেকে বিনয়ের কাছে আর খাটো করতে চায় না। এদিকে বিনয় ও ললিতাকে দেখা মাত্র কোথা থেকে সতীশ ছুটে এলো। কই বড়দিদি এলেন না? বড় দিদি? তাই তো। কি হলো? হারিয়ে গেছেন? ইস, কখনো না। বলো না ললিতা দিদি, বলো না। দিদি কাল আসবেন। আচ্ছা, আমাদের বাড়িতে কে এসেছেন দেখবে, চলো। এসো না। হাত ছাড়, বিরক্ত করিস নে। আরে তাড়াতাড়ি এসো 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 এসো। এখন বাবার কাছে যাচ্ছি। বাবা বেরিয়ে গেছেন, তার আসতে দেরি হবে। ও, তা কে এসেছে শুনি? বলবো না বলবো না। আচ্ছা, আপনারা দুজনেই আসুন। কোন ঘরে যেতে হবে? তেতলার ঘরে। চল। চলো দিদি চলো। তেতলার ছাদের কোণে একটা ছোট ঘর আছে। তার দক্ষিণের দিকে রোদ বৃষ্টি আটকানোর জন্য একটা ঢালু টালির ছাদ। সতীশকে অনুসরণ করে দুজনে সেখানে গিয়ে দেখল একটা ছোট আসন পেতে সেই ছাদেরই নিচে একজন প্রৌঢ়া স্ত্রীলোক চোখে চশমা দিয়ে কৃত্তিবাসের রামায়ণ পড়ছেন। তার চশমার একদিককার ভাঙা ডাঁটিতে দড়িটা বাঁধা, আর সেই দড়ি তার কানে জড়ানো। তার ফর্সা নিটোল মুখের দুই ভ্রুর মাঝে একটা উল্কির দাগ। গায়ে অলংকার নেই, বিধবার বেশ। প্রথমে ললিতার দিকে চোখ পড়তেই তাড়াতাড়ি চশমা খুলে বই রেখে ঔৎসুক্যের সাথে তার মুখের দিকে তাকালেন তিনি। পর মুহূর্তেই তার পেছনে বিনয়কে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মাথায় কাপড় টেনে ঘরের মধ্যে প্রবেশ করার উপক্রম করলেন। সতীশ তাকে তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরল। আরে মাসিমা মাসিমা, পালাচ্ছ কেন? এই আমাদের ললিতা দিদি, আর ইনি বিনয় বাবু। বিনয়ের এই অতি সংক্ষিপ্ত পরিচয়ই যথেষ্ট হলো। এর আগে বিনয়ের সম্পর্কে আলোচনা যে প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। বিনয় এগিয়ে গিয়ে মাসিমার পা ছুঁয়ে প্রণাম করতেই ললিতাও তাকে অনুসরণ করল। মাসিমা তাড়াতাড়ি ঘর থেকে একটা মাদুর বের করে পেতে দিল। বসো বাবা, বসো। বিনয় ও ললিতা বসলে পর তিনিও তার আসনে বসলেন, আর সতীশ তার গা ঘেঁষে বসে রইল। সতীশকে ডান হাত দিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরে মাসিমা বললেন, আমি সতীশের মাসি হই। সতীশের মা আমার আপন দিদি ছিলেন। একলা সতীশের মাসিমা হলে তো চলবে না, তাহলে তো সতীশের সঙ্গে আমার ঝগড়া হবে এবার।
তা বাচ্চা, তোমার মা কোথায় থাকেন? আমার নিজের মাকে হারিয়েছি অনেকদিন হলো, তবে আমার মা নেই এমন কথা আমি মুখে আনতে পারবো না। আনন্দময়ীর কথা মনে পড়তেই দু চোখ ছলছল করে উঠল বিনয়ের। আস্তে আস্তে কথা জমে উঠল, তবে ললিতা চুপ করেই বসে রইল। সে চেষ্টা করেও নিজেকে যেন সহজ করতে পারল না। এদিকে মাসিমার সাথে বিনয়ের এত কথাও তার ভালো লাগছিল না। ললিতার মনে হলো এই গল্পের ফলে যেন তাদের বিপদের গুরুত্বটা কমে গেল। অনেকটা সময় পেরিয়ে গেলেও পরেশবাবু এলেন না। অবশেষে ললিতা একসময় বলে উঠল, আচ্ছা আচ্ছা, আপনি দেরি করছেন কার জন্যে? বাবা কখন আসবেন তার তো ঠিক নেই। আপনি কি গৌরবাবুর মার কাছে একবার যাবেন না? অন্য সময় হলে গোরার কারাদণ্ডের খবর দিতে বিনয় ছুটে আনন্দময়ীর কাছে আগেই যেত। ললিতার কথার তীক্ষ্ণতায় বিনয় চমকে উঠল। মুহূর্তের মধ্যে উঠে পড়ল সে। ললিতা দেখল বিনয়ের মুখের স্বাভাবিক হাসি খুশি ভাবটাও যেন এক ফুঁয়ে নিভে গেল। ললিতা অনুতাপের জ্বালায় দগ্ধ হয়ে গেল। সতীশ তাড়াতাড়ি উঠে বিনয়ের হাত ধরে ঝুলে পড়ল। ও বিনয় বাবু, আমাদের বাড়িতে আজ খেয়ে যান না। ও মাসিমা, বিনয় বাবুকে খেতে বলো না। আজ না ভাই, মাসিমা যদি মনে রাখেন তবে আরেকদিন এসে প্রসাদ খাবো। আজ দেরি হয়ে গেছে। অভিজ্ঞ মাসিমা বুঝলেন কথাগুলো বিশেষ কিছুই নয়, কিন্তু অদৃষ্টের একটা লীলা চলছে। বিনয় বেরিয়ে যেতেই ললিতা উঠে তার ঘরে চলে গেল। কতদিন সে নিজেকে যে নিজে এমন করে কাঁদিয়েছে তা ঠিক নেই। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের দ্বিতীয় পর্ব। আগামী শুক্রবার শুনুন গোরার তৃতীয় পর্ব। আজকের প্রশ্ন, কার সঙ্গে স্টিমারে করে ফিরে এলো ললিতা? গত সপ্তাহের গোরার প্রথম পর্বের প্রশ্ন ছিল, আনন্দময়ীর সৎ ছেলের নাম কি? সঠিক উত্তর মহিম। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন লিয়াশা দাস, সুদীপা বিশ্বাস, রীতা প্রতিহার, সুমন গুহ, হীরক গাঙ্গুলি, শেখ এসারুল, অঞ্জলি ঘোষ, কবিতা মাহাতো, অর্ণব মল্লিক ও প্রিয়া নস্কর। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।